আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু another লাইভ স্ট্রিম। তো লাস্ট উইক আমরা কথা বলেছিলাম প্রবাসী ভাই-বোনদের সাথে এবং আমি আম শেয়ার করেছিলাম যে দিস উইক আমরা কথা বলবো সৌদি আরবিয়ার প্রবাস ভাই-বোনদের সাথে। সো লাস্ট উইক আমরা কথা বলেছিলাম ওনাদের জীবন নিয়ে। আম প্রবাসী জীবন কেমন? কোনো প্রবলেমস ফেস করছে কিনা? বেসিক্যালি সব কন্ডিশনস কেমন? সো সিমিলারলি আমরা সেম ডিসকাশনটাই হোল্ড করব এক্সেপ্ট মালয়েশিয়া প্রবাসী ভাই-বোনদের সাথে না, সৌদি আরবের প্রবাসী ভাই-বোনদের সাথে। সো আপনারা যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি, ভেরি মাচ ফর জয়নিং। আমি চেষ্টা করব সবার সাথে কথা বলতে। um, and get through as many people as possible. যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর জয়নিং। অবশ্যই রিকোয়েস্ট থাকবে আজকের লাইভ স্ট্রিমটি শেয়ার করতে, কারণ মোস্ট অফ দ্য টাইম ভিউয়ার্সদের কাছ থেকে আমরা অনেক ভ্যালুয়েবল মেসেজেস শুনি, ভ্যালুয়েবল স্টোরিজ শুনি। Roni, thank you for joining. Amin Dadu, thank you for joining. Let me see. Jobruddin Shah, thank you. Ashaful 1+, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? Roni, I'm good. How are you? MD Aramin Islam, walaikum salam. Thank you join করার জন্য। NJ Islam, thank you. ফয়সাল আহমেদ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? SM Delwar, thank you. মহিদুল ইসলাম, ভালো আছি, thank you. Safin Ahmed, thank you. MD Kamrul Hassan, walaikum salam. MD Yasin, thank you join করার জন্য। দিন ইসলাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আবুল কালাম, আমি ভালো আছি, thank you. Dilwar Hussein Khan, thank you for joining. এমনি নূর নবী, আমি ভালো আছি। যারা আজকের লাইভ স্ট্রিমে জয়েন করবেন, ওনাদের কাছে লিঙ্কটি আছে। আমি লাস্ট উইক শেয়ার করেছিলাম যে সৌদি আরবের যে প্রবাসী ভাইবোনেরা জয়েন করতে চান, আমার ফেসবুকে যে নাম্বারটা আছে এই নাম্বারে মেসেজ দিতে, এন্ড দেন আপনাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়েছিল, এন্ড দেন ওই লিঙ্কটাও এখানে শেয়ার করা হয়েছে, সো দ্যাট উই ক্যান কিপ এভরিথিং অর্গানাইজড। অন্য দেশের প্রবাসী ভাই বোনদের সাথে অবশ্যই কথা বলা হবে, এবং যখন ওই প্রোগ্রামগুলো প্ল্যান করা হয় অবশ্যই ঘোষণা দেওয়া হবে যাতে আপনারা নতুন একটা গ্রুপ জয়েন করতে পারেন, and then we can schedule a new live stream. Tamzid Ahmed, thank you. NJ Islam, thank you, I appreciate it. Nazrul Bhaiya, thank you. Abu Tahir, thank you for joining. Tamzid Ahmed, walaikum salam. Okay, আমি এখন bring করছি onto the stage মাহি সুলেমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি সৌদি আরবিয়া থেকে জয়েন করছেন, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লায়। তো সৌদি আরবে কতদিন যাবত আছেন? কত বছর, কত মাস হয়েছে? আমি আসলে একজন প্রবাসী ওয়াইফ, এন্ড আমি প্রায় 10 বছর যাবত সৌদি আরবে আছি আমার ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে। আমার হাজবেন্ড এখানে আলহামদুলিল্লাহ একটা বিজনেস করতেছে, এই তো। ভালো। সো সবকিছু কেমন চলছে এই 10 বছরে? আপনি কি কোনো প্রবলেমস ফেস করেছেন যেটা আপনি কমফোর্টেবল ফিল করবেন শেয়ার করতে অডিয়েন্সের সাথে? আসলে চলার পথে প্রবাসে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়।
সেটা যদি আমরা নিজেদের মতন গুজগাছ করে নিই তাহলে সেটার সমাধানও খুব ইজিলি পাওয়া যায়। আর যদি মনে করেন যে জানাশোনা না থাকে, সেই ব্যাপারগুলো নিয়ে অবগত আমরা না থাকি, তাহলে দেখা যায় যে আসলে সমস্যা থেকে বের হতে অনেক সমস্যা হয়। লাস্ট কিছুদিন আগেও অনেক সমস্যা হয়েছিল এখানে। আইনগত ব্যাপারগুলো অনেক শক্ত, যেগুলো মানে সমাধান করতে একটু সময় লাগে। তবে আলহামদুলিল্লাহ সবকিছুর ভালো দিকও একটা আছে। প্রবাসে যতটা স্ট্রাগল করতে হয় সবাইকে, তার পিছনে কিন্তু আবার ভালো দিকও থাকে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব মিলিয়ে। সমস্যাও আছে এবং সমাধানও তার আছে। ভালো। সো এই 10 বছরে দেশে যাওয়া হয়েছে কতবার? আহ, আমাদের প্রত্যেক বছরই দেশে যাওয়া হয়। দেশে 1-2 মাসের জন্য যাওয়া হয় ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে। ভালো, দ্যাট ইজ গুড টু হিয়ার। তো আদার প্রবাসী ভাই বোনের যারা জয়েন আছেন বা যারা প্রবাসে যেতে চাচ্ছেন, ওনাদের জন্য কি কোনো অ্যাডভাইস বা ফাইনাল ওয়ার্ডস থাকবে? অবশ্যই। আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেখান থেকে কিছুটা শেয়ার করার ট্রাই করব। প্রথমে যারা নতুন আসতে চায় তাদের ব্যাপারে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী যুবক ভাইরা আছে যারা বাংলাদেশ থেকে খুব ইজিলি এখানে কম খরচে চলে আসে কোনো কোম্পানির ভিসায়, তারপর দেখা যায় কোনো এজেন্সির মাধ্যমে, অভিজ্ঞতা ছাড়া। তো সেক্ষেত্রে বলবো যারাই সৌদি আরবে আসতে চায়, এই কান্ট্রিতে যারাই আসতে চায়, 100% অভিজ্ঞতা ছাড়া মানুষগুলো আসলে দেখা যায় যে তারা কাজ পেতে সমস্যা হয়। তারপর দেখা যায় যে যারা কোম্পানির ফেক মানুষের মাধ্যমে আসে বা দালালের মাধ্যমে আসে, তারা কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয়। কাজ পায় না, তাদের ইকামা থাকে না। দেখা যায় যে এনে দেয়, তারপর আর তারা লিগেল থাকতে পারে না, ইলিগেল হয়ে যায় 2-4-6 মাসের মধ্যে। আর এই ইলিগেল হয়ে যাওয়ার পর থেকে দেখা যায় যে তাদের জীবনের সবচেয়ে বড় মানে কষ্টের সময়গুলো তারা পার করে। কোনো কোম্পানিতে জব করতে পারে না, তারপর কোনো শপে জব করতে পারে না, যেহেতু তারা ইলিগেল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়েরা দেশ থেকে আসার জন্য প্রস্তুত বা মানসিক ভাবে প্রিপারেশন নিয়ে রেখেছে যে আমরা সৌদি আরবে যাব, নিজেদের একটা ভালো ভবিষ্যৎ গড়বো, তার আগে বলবো যে আপনারা আগে জেনে বুঝে শুনে আসবেন, অভিজ্ঞতা নিয়ে আসবেন। সেটা হোক ভাষার দিক থেকে, সেটা হোক কাজের দিক থেকে। ইদানিং অনেক আমাদের সৌদি আরবে, আমি জেদ্দা শহরে থাকি, জেদ্দার আনাচে কানাচে এমন অনেক জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইরা আছে, 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত কাজের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। বরঞ্চ দেশ থেকেও অনেক সময় দেখা যায় যে তারা টাকা পয়সা এনে খরচ করতে হয়, খেতে হয়, চলতে হয়। সেক্ষেত্রে বলবো যে অনেক ধরনের কাজ থাকে, কাজগুলোর অভিজ্ঞতা যদি থাকে, ভাষার অভিজ্ঞতা যদি থাকে, তাহলে কিন্তু কাজ পেতে কোনো কষ্ট হয় না। যে কোনো কাজে কিন্তু করতে পারে। কিন্তু এই অভিজ্ঞতা ছাড়া যারা একদম মনে হলো যে প্রবাসে চলে আসবো, চলে আসে, তাদের জন্য প্রবাসটা আসলেই খুবই কঠিন। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, চিকিৎসা তো নাই বললেই চলে। যখন আপনি হুম। ইলিগেল হয়ে যাবেন, আপনি তো কোনো প্রকারের ট্রিটমেন্ট বা কোনো প্রকারের হেল্প কিন্তু পাবেন না। কিন্তু লিগেল ওয়েতে থাকার পরে যদি আপনার বেতনে কোনো সমস্যা হয় বা আপনার থাকার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কারো কাছ থেকে আইনগত হেল্পও পাবেন এবং মানসিকভাবে অন্যান্য মানুষের কাছ থেকেও কিন্তু হেল্প পাওয়া যায়। তো নতুনদের উদ্দেশ্যে যেটা বলবো যে ভাইরা, প্রবাসী ভাইরা যারা প্রবাসে আসতে চাচ্ছেন সৌদি আরবে, অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, যেন আপনারা এরকম ধরনের কবলে না পড়েন, দালালের কবলে। আমার নিজের চোখে দেখা, কিছুদিন আগে আমি মদিনা গিয়েছিলাম। এক প্রবাসী ভাই দালালের হুম। মাধ্যমে এসেছিল, আর দালাল 4 মাসের, তাকে 6 মাসের হচ্ছে গিয়ে ইকামা করে দিয়েছিল। তারপর তার 6 মাস ইকামা শেষ হয়ে গেছে, পরে সে কিন্তু ইলিগেল হয়ে গেছে। এখন সে রাস্তায় রাস্তায় দেখা যায় যে হয়তো কারো গাড়ি ক্লিন করতেছে, কোনোভাবে তার নিজের খাবারের টাকা জোগাড় করতেছে। সে যেই 4 লাখ টাকা খরচ করে সৌদি আরব এসেছে, সেই টাকাটাও কিন্তু সে 2 বছরে উঠাতে পারেনি। তো আপনারা এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। এটা থ্যাংক হচ্ছে নতুনদের উদ্দেশ্যে বলা। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। আপনি অনেক ইউজফুল কথা শেয়ার করেছেন আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই থিংক এটা অনেক কমন একটা পিস অফ অ্যাডভাইস ছিল। আমরা লাস্ট টাইম মালয়েশিয়ার লাইভে এবং আগে যে প্রবাসী ভাই বোনদের সাথে লাইভ স্ট্রিম করেছিলাম, এটা অনেক কমন একটা পিস অফ অ্যাডভাইস ছিল যে জেনে শুনে আসবেন। স্পেশালি রাইট নাও অনেকে আপনাদের সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করবে, আপনাদের টাকা খেয়ে ফেলবে এবং ভালো একটা কন্ডিশন প্রোভাইড করতে পারবে না আপনাদের জন্য। সো আপনারা যারা আসতে চান প্রবাসে later on,
অবশ্যই জেনে শুনে রিসার্চ করে আসবেন। যারা জয়েন করেছেন in the comment section, thank you for joining. And then মাহিদ, thank you. আমি এখন যাচ্ছি to আবুল বাশার। আসসালামু আলাইকুম। আপনার মাইকটি মিউটেড। আপনার মাইকটি এখনো মিউটেড। Still muted. হ্যাঁ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর ইচ্ছায়। ভালো। আপনি কোথা থেকে বলছেন? আমি সৌদি আরবের মদিনায় আছি এই মুহূর্তে। আচ্ছা, কতদিন যাবত আছেন মদিনাতে? আমি মদিনায় আছি হলো ৬ মাস। সৌদিতে আসছি ১ বছর ১ মাস। তো সবকিছু কেমন চলছে আপনার? থাকা, আলহামদুলিল্লাহ। খাবার, কাজ সবকিছু? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শেষের ৫ মাস হলো। তো হুম। প্রথম অবস্থায় কিছুটা কষ্ট হয়েছিল। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে। তো ওই কষ্টের সময় থেকে এখন যে ভালো সিচুয়েশনে আছেন, কিভাবে আসলেন? এটা হচ্ছে আমার এক ভাইয়া থাকে এখানে মদিনায়। ওই ভাইয়ার মাধ্যমে আমি এই মুহূর্তে একটা আবাসিক হোটেলে কাজ করি। তো আমার বস হলো উনি আমেরিকান, বাংলাদেশ সিটিজেনশিপ। উনি আমার বস। উনার জি। কাজ করি। তো উনি অনেক ভালো মানুষ। মদিনা ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করে। উনি খুব ভালো টেক কেয়ার করে আমাকে। অত্যন্ত হেল্প করে এবং খুবই সম্মান করে। তো ওনার জন্য আজকে এত ভালো থাকা আমার। আলহামদুলিল্লাহ That's খুবই very, ভালো। very nice to hear. Very nice. Thank you so much আপনার সময়ের জন্য আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন আপনি। জি আপু, জি আপু। Raju Ahmed, thank you for joining. Noor Alam Akund, thank you. আমি এখন যাচ্ছি to আব্দুল হান্নান। হ্যালো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। কোথা থেকে জয়েন করছেন আপনি? জি আমি সৌদি আরব আবহা প্রোভিন্স থেকে বলছি। আচ্ছা, কতদিন যাবত আছেন এখানে? জি আমি তো আলহামদুলিল্লাহ লং টাইম সৌদিতে 16 ইয়ার্স আমার চলতেছে রানিং। আলহামদুলিল্লাহ। তো আমাকে যদি 2-1 মিনিট একটু সময় দেন, আমি দুটো বিষয় একটু কথা বলতে চাই। জি অবশ্যই। যে আমি একটু আগে লক্ষ্য করলাম আমার একজন আপু নতুনদের উদ্দেশ্যে দু একটা কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জি। আমি সেটা না বলে আমি অন্য দুইটা সম্পর্কে একটু কথা বলছি। সেটা হচ্ছে আসলে আপনি যেই আয়োজনটা করেছেন, অন্তরস্থল থেকে আপনাকে সাধুবাদ ধন্যবাদ জানাই। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা যেন কিছু একটা শিখে এখান থেকে, বা যাদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই তারাও যেন কিছু শিখে। থ্যাংক সেটা ইউ। হচ্ছে আমি যেটা আসলে সবসময় লক্ষ্য করি, আমাদেরকে যে দূতাবাস সার্ভিস দিতে আসে, একটা হচ্ছে যে দূতাবাসের হেড অফিস, আর আরেকটা হচ্ছে এজেন্ট অফিস। সেটা এজেন্ট অফিস বলা যাবে না, যেমন হেড অফিস থেকে 2 দিনের জন্য যে ডিস্ট্রিক্ট গুলোতে যাওয়া হয় সার্ভিস দেওয়ার জন্য, সেই ডিস্ট্রিক্ট গুলোতে যখন যায় 2 দিনের জন্য, অনলি 2 দিনের জন্য, তো সেখানে সব সময় হ্যারাসমেন্টের প্রবাসীরা পড়তে হয়। আমাদের যে জন্ম নিবন্ধন গুলা, হয়তো দেখা গেছে একজন প্রবাসী একটা পাসপোর্ট রিনিউ করবে, বা একটা নাম ভুল হয়েছে, জন্মস্থান ভুল হয়েছে, জন্ম তারিখ ভুল হয়েছে, এটাকে ঠিক করার জন্য, বা এটা ঠিক না থাকলে হয়তো দেখা গেছে পাসপোর্টটা হয় না। কিন্তু দেখা গেছে যে যখন দূতাবাসের লোকজন বা কর্মকর্তারা যখন আসে সার্ভিস দিতে, তখন আহ, ওনারা সহসায় বলে ফেলে যে ভাই এটা ঠিক করে নিয়ে আসেন। এখন এটা ঠিক করে নিয়ে আসবে কোথা থেকে? একমাত্র বাংলাদেশ ছাড়া এখানে আর কোথাও অফিস নাই যে এটা ঠিক করতে হবে, ঠিক করতে পারবে। হ্যাঁ, তখন এই দূতাবাসের কর্মকর্তারা খুব সহজে বলে দেয় যে ভাইয়া এটা ঠিক করে নিয়ে আসেন। এখন এটার পিছনে ঘুরতে ঘুরতেই হয়তো দেখা গেছে একজন প্রবাসীর 2-3 মাস চলে যায়, এটা ঠিক হয় না। এখন এই সমস্যা আমরা আজকে অনেক দিন থেকে এই জিনিসটা লক্ষ্য করতেছি, কিন্তু আদৌ কি এটা নিয়ে দূতাবাস বা বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে বসছে কিনা, বসবে কিনা, বা প্রবাসীদের যেন সমস্যার সমাধান অতি দ্রুত হয়ে যায়, এটা নিয়ে কোনো তাদের আসলে আমরা এখনো মাথা ব্যথা দেখছি না। তো আমার পরামর্শ হচ্ছে আপনার মাধ্যমে বা আপনার এই চ্যানেলের মাধ্যমে দূতাবাসের কেউ যদি আমাদের এই প্রোগ্রামটা দেখে থাকেন, এই জন্ম নিবন্ধনের সফটওয়্যারের আপডেট A to Z পর্যন্ত যেন তাদের হাতে থাকে,
একজন প্রবাসী ভাই যেন বাংলাদেশ থেকে এটা ঠিক কারেকশন করতে না হয়, ওদের অফিসে যেন এই কারেকশনের সিস্টেমটা থাকে। এটা হচ্ছে এক। দ্বিতীয়টা হচ্ছে আমার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে আপনি হয়তো দেখেছেন যে বিভিন্ন টিভি চ্যানেল একটা কথাই বলতেছে যে প্রবাসীরা আপনারা বৈধ বৈধ চ্যানেলে টাকা পাঠান। আমরা আলহামদুলিল্লাহ প্রবাসে আসছি বৈধ চ্যানেলে টাকা পাঠায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার জন্য। কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যারা অবৈধ বা যাদের পারমিট নেই তারা কিভাবে বৈধ চ্যানেলে টাকা পাঠাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই অবৈধ যারা প্রবাসী আছেন তারা বৈধভাবে টাকা পাঠানোর জন্য কি কোনো আদৌ সফটওয়্যার ওনারা সফটওয়্যারের মাধ্যমে বা সফটওয়্যার সিস্টেম করতেছেন কিনা বা কূটনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি করতেছেন কিনা, এটা আমাদের প্রশ্ন আসলে আদৌ থেকে যে আমি লং টাইম থেকে দেখে আসছি প্রবাসী দূতাবাস যখন আমাদের সাথে মিটিং করে বা আমাদের শহরে আসেন তখন আমাদেরকে আশ্বাস দিয়ে যান, কিন্তু আশ্বাসেই থেকে যায়। আজ পর্যন্ত আমরা দেখি নাই এই অবৈধ বা যাদের পারমিট নেই তারা কিভাবে বৈধ চ্যানেলে টাকাটা পাঠানোর কোনো সিস্টেম তারা কি করতেছে কিনা, এটা আমরা আসলে আজ পর্যন্ত দেখি নাই। তো আমাদের যে প্রবাসীদের একটাই পরামর্শ যে আপনারা আসলে আগে রাস্তা তৈরি করে দেন। এখন আপনি আমাকে একটা ইনভাইট করবেন নিউ ইয়র্ক যাওয়ার জন্য, কিন্তু আপনি শুধু বলতেছেন ভাই আসেন, কিন্তু আমার ভিসা কোনো পেপার রেডি না করে কোনো রাস্তা তৈরি না করে শুধু আসেন বললে তো আমরা যেতে পারবো না। এখন বৈধ চ্যানেলে টাকা পাঠানোর রাস্তা আমাদেরকে তৈরি করে দেন, অবশ্যই কেউ অবৈধ চ্যানেলে টাকা পাঠাবে না। এটা হচ্ছে আমার শেষ। তারপরে আমি আরেকটা যদি সময় দেন একটা অ্যাড করতে চাই যদি আমার সময় থাকে। জি। জি, সেটা হচ্ছে আমার আপু যেটা বলছে নতুনদের উদ্দেশ্যে, আমি নতুনদের উদ্দেশ্যে সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা যদি প্রবাসে শুধু সৌদি আরব না যেই কোনো দেশে যেতে চান নতুন অবস্থায়, আল্লাহর হস্তে দয়া করে আপনারা যে কোনো হাতের কাজ শিখে আসবেন, তাহলে আপনাদের হ্যারাসমেন্টে পড়তে হবে না, খাওয়ার সমস্যা হবে না, থাকার সমস্যা হবে না, অন্তত পক্ষে কিছু একটা করে খেতে পারবেন। এটা হচ্ছে আমার সর্বশেষ, এবং কি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকি ভাইদের কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কমেন্টস আপনাদের দেখছি। Let me see. Abdul Mahmood, thank you. MM Mahi, thank you again. যারা জয়েন করবেন যখন স্টুডিওটা একটু খালি হয় আমি বলবো যে ক্যামেরা অন, লুক a little bit presentable, মাস্ক ছাড়া, unless আপনি মহিলা। এন্ড আপনার নাম দিয়ে জয়েন করবেন, আমার নাম না বা আপনার ইনিশিয়াল দিয়ে না। ওকে, ইমরান হোসেন, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি আপু? আমি ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? আমি বলতেছি সৌদি আরবের রিয়াদ থেকে বলতেছি। আচ্ছা, তো কতদিন যাবত আছেন রিয়াদে? আমি আমাদের 4.5 বছর চলতেছে আর কি সৌদি আরবে। আচ্ছা, তো সবকিছু কেমন চলছে আপনার এই 4 বছরে? আলহামদুলিল্লাহ, মোটামুটি শুকরিয়া মহান রবের দরবারে মোটামুটি সবকিছু ভালো চলতেছে। আসলে আমার 2-3 মিনিট সময় লাগবে যেগুলো একটু গুছাই বলতে আর কি। জি। সর্বপ্রথম বড় ভাইয়া এবং আপু দুইটা কথাগুলো বলছে, আসলে কথাগুলো খুবই যৌক্তিক। আমি সর্বপ্রথম যে পয়েন্টটা আপনার কাছে আপনার মাধ্যমে দেশবাসী অথবা প্রশাসনের যদি কোনো কথা ব্যক্তি সদৃষ্টি আকর্ষণ হয় তাদেরকে বলার উদ্দেশ্য আর কি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে আপনারা দেখুন, আমরা প্রবাসীরা যারা বিশেষ করে গালফ কান্ট্রি গুলো অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া কান্ট্রি গুলোতে বাংলাদেশি প্রবাসীরা আসে, তারা দেখা যায় প্রত্যেক বাংলাদেশি কমপক্ষে 5 লাখ 6 লাখ 7 লক্ষ টাকা দিয়ে আসে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী সাউথ এশিয়ান অন্য যে বাইরে আছে পার্শ্ববর্তী কান্ট্রি, নেপাল বলুন বা পাকিস্তান বলুন বা ইন্ডিয়া বলুন, তারা 80,000 1 লক্ষ 1.5 লক্ষ রুপি দিয়ে তারা ইজিলি মুভ করতে আসতে পারছে দুবাই, সৌদি আরব, বাহরাইন ও মানে গালফ কান্ট্রি গুলো, ওইদিকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া এসব দেশগুলোতে। কিন্তু একজন বাংলাদেশি আসতে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ দেখা গেছে তার এই 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম করতে তার 5 বছর 6 বছর 7 বছর চলে যেতেছে তার লাইফ থেকে। লাইফটা তো আর এটা তো দাঁড়ানো থাকে না, এটা একটা সংখ্যা, এটা অবিরত তার অতিক্রম হইতেছে। আসলে কি ভয়াবহ সিন্ডিকেটের কবলে আছে প্রবাসীরা, সেটা আল্লাহ ভালো জানে।
কিন্তু আমাদের মন্ত্রীরা বা সচিবেরা শুধু বলে রেমিটেন্স বাড়ানোর জন্য বা এসব এটা বাড়ানোর জন্য ওটা বাড়ানোর জন্য, কিন্তু আমরা যে যথাযথ যে পদক্ষেপগুলো স্টেপগুলো নেওয়া দরকার আমরা এগুলো দেখি না। তারপর বিমান ভাড়া বলুন, সেম কন্ডিশন। এখান থেকে রিয়াদ থেকে দিল্লিতে বা কলকাতাতে বা যারা যাচ্ছে তারা বাংলাদেশের 20,000, 25,000, 30,000 টাকা খরচ হয়, কিন্তু দেখা গেছে আমরা তাদের ডাবল টাকা দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশে। সে মালয়েশিয়াতে কুয়ালালামপুর থেকে আসুক এ দেশে, সেম কন্ডিশন। তারপর ইয়ে থেকে যাক, দুবাই থেকে যাক, কুয়েত থেকে যাক, বিমান ভাড়া কি শুধু বাংলাদেশেরটা বেশি? অন্য কোনো দেশের এগুলো বেশি না? শুধু কি জেট ফুয়েলের বেশি খরচ হয় বাংলাদেশের বিমানের নাকি? এই দুই জায়গায় প্রচন্ড সিন্ডিকেট। আর নতুন যারা আসবেন আপনার মাধ্যমে বলতে চাই, আসলে এডুকেশন তো যে একাডেমিক কোয়ালিফিকেশনটা এটা দরকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের এডুকেশন কোয়ালিফিকেশনটা সবসময় থাকা দরকার, যে কোনো জায়গায় যে কোনো স্থানে এটা কাজে লাগে। তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে, আসলে যারা প্রবাসী আসেন বিশেষ করে গালফ কান্ট্রি গুলোতে, তারা টুকিটাকে হালকা একটা কাজ হলো, হাতের কাজ হলেও শিখে আসবেন লাজিম। কারণ কোনো না কোনো ক্ষেত্রে হাতের কাজটা আপনার প্রয়োজন আছে। আপনার যেখানে আপনার একাডেমিক কাগজপত্র হইতেছে না বা কাজে হচ্ছে না, কিন্তু তখন আপনার হাতের কাজে একটা যে কি কাজটা জানেন ওই কাজটা আপনাকে তারা খুঁজে। ইলেকট্রিশিয়ান হোক, প্লাম্বার হোক, বা একবারে নর্মাল থেকে নর্মাল বা হাই কোয়ালিটি যেটা হোক, যে কোনো একটা কাজ শিখে আসা তার খুবই গুরুত্বপূর্ণ, এই আর কি। আর আশা করি আমাদের প্রশাসন এগুলো বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সচিব যারা দায়িত্বে আছেন তারা বিশেষ করে এগুলো দেখবেন। আর এয়ারপোর্টের যে হয়রানিটা, আশা করি হয়রানিটা দিকে ভালো করে নজর এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা আশা করি সুদৃষ্টি দিবেন। আশা করি এদিকে শুধু রেমিটেন্স বাড়ানো বললেই চলবে না, প্রবাসীদের মান উন্নয়ন, তাদের জীবিকা নির্বাহ এগুলো দেখতে হবে, তাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধা এগুলো দেখতে হবে। একজন প্রবাসী মারা গিয়েছে, হয়তো তার প্রবাসী কোনো তার আত্মীয় স্বজন নেই, কিন্তু দেখা গেছে তার লাস্ট 2 বছর 3 বছর 6 মাস 7 মাস পরে থাকে। কেন এগুলো? বাংলাদেশের কি দূতাবাসীরা নাই? এখানে দূতাবাস কর্মকর্তারা নাই? শুধু আমি এটা সৌদি আরবে বেলা বলছি না, এটা প্রবাসী বাংলাদেশিরা যে দেশে কর্মজীবনের জন্য পাড়ি দেয়, সব দেশের কথা বলছি, সব দেশের সেম কন্ডিশন, সেম অবস্থা, হয়তো 2-1টা ব্যতিক্রম ছাড়া আর কি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করে, যেহেতু এরকম উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু দেখা যাচ্ছে সবাই তার সব কাজ করতে পারে না, বা সবার মেধা এক না, বা সবার মাইন্ডে এটা আসেও না। দেশবাসীর পক্ষ থেকে বা আমার পক্ষে আপনাকে যথেষ্ট ধন্যবাদ এবং আন্তরিকতা, মোবারকবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য আজকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী আহমেদ আল ইরফান, থ্যাংক ইউ। এখনো রেনোভেশন আপগ্রেড কমপ্লিট হয়নি, তো যখন কমপ্লিট হয় অবশ্যই দেখানো হবে। ইমরান নাজির, থ্যাংক ইউ। EH News, thank you. Arabic and Basic Kitchen, thank you for joining. Okay, এখন যাচ্ছি to আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম, আপনার মাইক মিউট। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন আপনি? সৌদি আরব জুবাইল থেকে বলছি। আমি নতুন আসছি প্রবাসে, মাত্র 4 মাস হচ্ছে। এই প্রবাসে আইসা 4 লক্ষ টাকা দিয়া বাংলাদেশ থেকে আমি সৌদি আরবে আসছি। কিন্তু আমি যে কোম্পানিতে বর্তমান আছি, ওই কোম্পানিতে নেপালি আছে, ফিলিপাইনি আছে, মার্সি আছে, ইন্ডিয়ান আছে। ইন্ডিয়ানরা শুধু 80,000 রুপি দিয়ে আসছে, আর আমরা আসছি 4 লক্ষ টাকা দিয়ে। আইসা একই কাজ, একই টাকা, একই ব্যবস্থা, কিন্তু ওই বিষয়ে সিন্ডিকেটের বিষয়ে বাংলাদেশের সরকারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশ সরকারে শত শত মানুষ, আমার মতো মানুষ আইসা লিগেল ভাবে আইসা ইলিগেল হচ্ছে। কিন্তু কিভাবে লিগেল মানুষ ইলিগেল হয়, সরকার যদি এই বিষয়ে একটা পদক্ষেপ নিত আমি মনে করি ভালো হইতো। সরকার শুধু বলছে বৈধ পথে টাকা রেমিটেন্স পাঠান। রেমিটেন্সটা পাঠাবে কিভাবে? দেশ থেকে আইসা মানুষ ডিরেক্টলি 3 মাস পরে সৌদি আরবে আইসা 3 মাস বৈধভাবে টাকা যায়, 3 মাস অটোমেটিকলি বৈধ একটা পেপার হয়, আকামাজের বলে। ওইটা পাওয়ার পরে আর ওই প্রবাসী কোনো তার কফিল খুঁজে পায় না, আমেলু খুঁজে পায় না, সে বাধ্য হয়ে অবৈধ হইতে হয়। অবৈধভাবে যাই টাকা ইনকাম করে
সেটা তো বিকাশ হুন্ডি ছাড়া টাকা পাঠানোর কোনো মাধ্যম নাই। সেই সেই দিকটা যদি নজর দিত সরকার, যে লিগেল মানুষ আইসা কিভাবে ইলিগেল হয়, তাইলেই আমার মনে হয় সম্ভবত অর্থনৈতিক বাংলাদেশের টাকা আরো উন্নত মজবুত হইতো বৈধভাবে টাকা পাঠাইলে। এই দেখেন ফিলিপাইনি, ইন্ডিয়ান, সৌদি আরবে ভালো ভালো স্থানে আছে, কিন্তু আমরা বাঙালিরা নাই। আমরা সিন্ডিকেটের উপরে এখনো বসে আছি। সরকার শুধু বলছে টাকা পাঠাও বৈধ পথে, কিভাবে পাঠাবে সেটা তো কোনো মাধ্যম নেই, আমি দেখি না। আমি 6 মাস যাবৎ আসছি সৌদি আরবে, ইলিগেল মানুষের টাকা বৈধভাবে পাঠানোর কোনো মাধ্যম নেই। সরকার শুধু বসে বসে কিয়ামত পর্যন্ত যদি বলে বৈধ পথে টাকা পাঠাও, সেটা সম্ভব না। সেটা সরকারি আমলা সিন্ডিকেট যতদিন না ভাঙবে, বাংলাদেশের মানুষ এই দেশের সবচাইতে বড় অবহেলিত, সবচাইতে নিম্ন স্তরের কাজ বাংলাদেশের মানুষ এই সৌদি আরবে আইসা করে। জানি না অন্যান্য রাষ্ট্রতে, আমি যাই নাই, কিন্তু সৌদি আরবে আইসা দেখলাম সবচাইতে নিম্নমানের কাজ শুধু বাঙালিরাই করে, অন্য কোনো রাষ্ট্রের মানুষেরা এখানে করে না। অবহেলিত সবচাইতে বেশি বাঙালি, কারণ বাঙালি কোনো গভর্নমেন্ট প্রসেসিং এমন কোনো কন্ট্রাক্টের মাধ্যমে পাঠায়নি যে আমার দেশের মানুষ যে কাজের কথা করে নিবে ওই কাজ দিতে হবে। কিন্তু দেখেন ফিলিপাইনের মানুষ হয়, নেপালির মানুষ হয়, নেপালি বাংলাদেশ থেকে নিম্ন আয়ের দেশ, ওরা এসে ওই দেশটার মাঝে যে কাজের কথা কয় কম টাকায় ওই কাজটা পায়, কিন্তু বাঙালিরা পায় না। সরকার, সিন্ডিকেট, এই যে আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রী শুধু আইনের কথা বলে যাচ্ছে, কিন্তু সে যে কথা মুখে হয় কাজে আদৌ হয় না। সৌদি আরব আপনি যদি কোনো সময় আসেন, একটা সাধারণ লেবারের কাছ থেকে শুনতে পারবেন যে কি পরিস্থিতিতে, করুণ পরিস্থিতিতে আছে বাংলাদেশের মানুষ সৌদি আরবে। এমনও মানুষ আছে, আল্লাহর রহমতে তো আমি খুব ভালো আছি, এমনও মানুষ আছে সৌদি আরব দৈনিক এক বেলা একটা রুটি খাইয়ে দেখে। তো ওই লোকটা বাংলাদেশ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে ঠিকই আসছে সৌদি আরব, কিন্তু ওই মানুষটা কেন অবহেলায় দেখে? সে তো লিগেল ভাবে আসছে, সে কেন অবহেলায় থাকবো এই দেশে? একটা রুটি খাইয়ে দেখবো, শেয়ার কোম্পানি নেই, কোম্পানি খুঁজে হয় না, কফিলা এসে খুঁজে হয় না, কেন পাইবো না? বাংলাদেশের সরকার যদি প্রবাস কল্যাণ মন্ত্রী একটা ভালো প্রসেসিং, ভালো কন্ট্রাক্টের মাধ্যমে পাঠাইতো, তাইলে তো এই অবস্থা হয় না। আসসালামু আলাইকুম আপু, আপনি আমাকে এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা অবশ্যই, প্রকাশ অনেক করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আপনি। MD Rabiul, I am good. How are you? Salahuddin, thank you. MD Akash, thank you. MD Mansur Alam, thank you. MD Omion, thank you. Tonmoy Dada, thank you as always. Shahid Box, thank you for sharing. Jara ekhone share koreni, please share korben. I think already আমরা অনেক helpful এবং informative points শুনেছি। Abdullah, hello. আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে বলছেন আপনি? সৌদি আরব, মক্কা। আচ্ছা, কতদিন যাবত আছেন? আমি আছি 6 বছর। তো সবকিছু কেমন চলছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। বাট আমাদের এদিকে, আমি এই জায়গাতে আগে ছিলাম জেদ্দায়, জি। মক্কাতে আসছি প্রায় 1.5 মাস যাবত। তো এখানে এসে মানে একটা সমস্যা দেখতেছি বাংলাদেশি ভাইদের। তো আমাদের সাথেই কাজ টাজ করে ওরা ক্যাজুয়াল হিসেবে, বাইরের থেকে এখানে সাপ্লায়ার বলে। জি। তো সাপ্লায়ার থেকে ওদেরকে যখন হায়ার করে, তো সবারই মানে একদম নিম্নমানের স্যালারি দেওয়া হয়েছে, মানে 800 টাকা, 800 রিয়াল বা 1000 রিয়াল এমন। তো যেটা কিনা বাংলাদেশের টাকা আসে আপনার কত 30,000 বা 32,000 এমন টাকা। তো সবকিছু মিলে তাদের খরচ আছে, থাকা খাওয়া আছে, সবকিছু মিলে মানে ওদের এটা পোষায় না। তো আপনার মনে করেন ওরা যাদের মাঝে আসছে বা যে কোনো এজেন্সির মাঝে আসছে, তো তাদেরকে বলা হয়েছে যে স্যালারি এমন দেওয়া হইব,
তারপরে এখানে এক্সট্রা ইনকাম আছে। তো মানে অনেক ওদেরকে দালাল চক্র মানে অনেক কিছু বুঝায় আনছে, বাট যেটা কিনা এখানে ওইটার ফলাফল পাওয়া যায় নাই। হুম। তো যারাই এখন নতুন বাহিরে আসার জন্য প্ল্যান করতেছে বা আসবে, তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বিষয়গুলা যেন খুব ভালোভাবে দেখে শুনে আসে, এই আর কি। কারণ আপনি আসার পরে যখন খাওয়ার পাইবেন না বা ১,০০০ টাকা স্যালারি যেটা কিনা আপনার ফ্যামিলিকে দিতে, আপনি অবশ্যই আপনার ফ্যামিলির জন্যই আপনি দূরপ্রবাসে আসেন। তারপর হুম। যখন আপনি আপনার ফ্যামিলির কাছেই টাকা দিতে পারবেন না, তো এটা এর চেয়ে বড় আপসেটের বিষয় আর নাই। তো সবাই যারাই আসতে চান বা আছেন, অবশ্যই বুঝে শুনে আসবেন এবং কি ভালো এজেন্সির মাধ্যমে আসবেন। কোন দালাল চক্রের কাছে যেন আপনার এটা না যায়। তো ঐরকম ভাবেই দেখে শুনে আসবেন, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। অনেক ইউজফুল কথা শেয়ার করেছেন আপনি আজকে। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে নিয়ে কাজ করেন। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। চৌধুরী আহমেদ, আপনার চার্জার নিয়ে আসেন। চার্জ দিতে দেখেন লাইভ। Amin Dadu, thank you আপনার comments এর জন্য and seeing them throughout the live stream. Mohammed Mohsin, thank you. MD Absar, thank you. আমি যাচ্ছি to কামরুল। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন কেমন আপনি? আছেন? আমি জি ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? আমি সৌদি আরব দাম্মাম ইস্টার্ন প্রভিন্স আল হাসা থেকে বলতেছি। আল হাসা আল হুফুফ জি। এটা ডিস্ট্রিক্টের নাম আর কি এটা। দাম্মাম তো মনে করেন বড় একটা প্রভিন্স, তো এটা কমনলি সবাই চিনে। আল হাসাতে আছি বললে মনে করেন যারা আমার মতো আরো আছে তারাও চিনবে ইনশাআল্লাহ। এজন্য শর্ট করে স্মল লোকেশনটা সব বললাম আর কি। জি। তো সবকিছু কেমন এখানে চলছে তো আপনার? কতদিন যাবত আছেন? জি আলহামদুলিল্লাহ আমার সবকিছু শুরু থেকে এখন পর্যন্ত ভালোই চলছে। আমি আসছি আপু 22 মাস হয়েছে। জি। সৌদি আরব আসছি 22 মাস হয়েছে। তো আমি একটা কন্ট্রাক্টিং কোম্পানিতে আছি, সাব হুম। কন্ট্রাক্টর কোম্পানিতে। বাংলাদেশ থেকে আসছি আপনার এই তো 22 মাস আগে একটা ডেলিগেশন ইন্টারভিউর মাধ্যমে। আমার এই যে কোম্পানিতে বর্তমানে আছি সেখান থেকে অ্যাকচুয়ালি ডেলিগেশন গিয়েছিল আমাদের বাংলাদেশে। ওখান জি। থেকে ইন্টারভিউর মাধ্যমে আসছি। এখানে অনেক বড় ভাইরা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে ফেলছেন অলরেডি, যেগুলো মোটামুটি আমার মাথায় ছিল, নোট করে রাখছিলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বর্তমানে যেভাবে আছি সৌদি আরবে, আমরা ফার্স্ট অফ অল আসতে হলে প্র্যাকটিক্যাল কিছু একটা নলেজ নিয়ে আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমরা মনে করেন সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পারতেছি না টোটালি। দালালরা বিশেষ করে আমরা যেভাবে আসতেছি দালালের হাত থেকে বাঁচতে পারতেছি না। অনেক রকম কথা বলে আমাদেরকে, মনে করেন ভোলায়া ভালায়া, এদেশে আসলে এরকম হবে সেরকম হবে, কত সুন্দর সুন্দর কথা বলে। বাট আসার পরে যে ভিকটিম ওকে মনে করেন টোটালি রাস্তা ছেড়ে দিচ্ছে। 4 লাখ 5 লাখ 6 লাখ যার কাছ থেকে যেভাবে পারতেছে ভোলায় বেলায় একটা বিগ অ্যামাউন্ট নিচ্ছে। আসার পরে মনে করেন কাউকে দিচ্ছে 3 মাসের এই কামা, কাউকে 4 মাস, কাউকে 6 মাস, এভাবে দিয়ে দিয়ে মোটামুটি রাস্তা ছেড়ে দিচ্ছে। বাট ম্যাক্সিমাম লোকজনদেরকে দেখা যাচ্ছে যে আপনার প্রপার কাজটা দিচ্ছে না, কথা আর কাজে টোটালি তেমন মিল থাকে না। এই জন্য যারা নতুন আসবে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে যদি দেশের বাইরে আসতে চান, বিশেষ করে আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বর্তমান সিচুয়েশন খুব বেশি একটা ভালো না। কাজের মার্কেট আমরা মুখে মুখে বলি যে ভালো না, কিন্তু কাজ আছে, বাট আমাদের বাংলাদেশিদের জন্য কাজের মার্কেটটা খুবই খারাপ। সেটা আমরা নিজেরাই খারাপ করে ফেলছি একমাত্র দালালদের জন্য। এখানে আপনার অন্যান্য কান্ট্রি থেকে যদি হিসাব করি, নেপালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপরে হচ্ছে ফিলিপাইন, মিশর আছে, মিশরি যেটাকে বলি আর কি আমরা, ইজিপ্ট, এই কান্ট্রিগুলো মনে করেন যতজন এমপ্লয়ি আছে কন্ট্রাক্টর হিসেবে কাজ করে ভালো আছে। বাট আমাদের ক্ষেত্রে দেখা গেলে সবচেয়ে বেশি যদি সিচুয়েশন খুঁজি কোন অবস্থায় কারা আছে, বাংলাদেশিদের অবস্থা সবচেয়ে বেশি করুন। একটাই কারণ, সেটা হচ্ছে দালাল। আপনার মাধ্যমে মনে করেন রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশের যত এজেন্সি আছে ম্যান পাওয়ার নিয়ে ওরা ব্যবসা করে, সিন্ডিকেটটা অ্যাকচুয়ালি কোথায় এটা যদি কোনোভাবে খুঁজে বের করা যায়। আমাদের একটাই প্রবলেম, অন্যান্য কান্ট্রি থেকে যে একটু আগে বড় ভাইরা বলে গেছে অলরেডি, হিউজ অ্যামাউন্ট দিতে হয়। একটা বিগ অ্যামাউন্ট ছাড়া আমরা টোটালি কোনো ভিসা পাচ্ছি না, সেটা হোক লেবার ভিসা, সেটা হোক আপনার যে কোনো ওয়ার্কার ভিসা, ফ্রি ভিসা বা যা কিছুই হোক, টোটালি আমরা কম দামে কোনো ভিসা পাচ্ছি না। আমার ক্ষেত্রে যদি আমি বলি,
আমি ফার্স্ট টাইম যখন আসছি, আমার একটা এটা কন্ট্রাক্টিং কোম্পানি, যেটা হচ্ছে আপনার সৌদি আরামকোতে সাব কন্ট্রাক্টর কোম্পানি হিসেবে কাজ করে। তো আমি সেখানে আমার প্রফেশনটা হচ্ছে ওয়ার্ক পারমিট রিসিভার। সরাসরি এই পোস্টে আমার এই দেশ থেকে আমার কোম্পানির লোক গেছিল, একটা এজেন্সিতে আমার ভাই ছিল, ওনার মাধ্যমে অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেওয়া। A to Z সব কিছু ঠিক ছিল। আমি শুধুমাত্র টিকিট ফিটা দিয়ে আসছি, 1 টাকাও লাগে নাই। শুধুমাত্র বিমানের টিকিটটা যে দেওয়া লাগছে ফিটা, ওইটা আমার ভাই বলছে যে এত টাকা, তুমি চাইলে নিজে অনলাইনে পে করতে পারবা, কোনো সমস্যা নাই। ব্যক্তিগত মেডিকেল হতে শুরু করে A to Z ভিসার যে প্রাইস, সবগুলো আমার কোম্পানি প্রোভাইড করছে। আমার কোম্পানিতে আসার পরে এদেশে আমাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, স্যালারি, মেডিকেল, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, ফুড অ্যালাউন্স, এভরিথিং, সাথে ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে ভ্যাকেশনে গেলে আমার টিকিট, আপ ডাউনের টিকিট যেটা আছে, এভরিথিং একটা দেখা গেছে যে কোম্পানির এগ্রিমেন্ট পেপার আমাকে দিছে, যদি তুমি এগ্রি হও এখানে সাইন করতে পারো। তো আমি সবকিছু দেখলাম যে হ্যাঁ, টোটালি A to Z সবকিছু ঠিক ছিল। আসছি, এখানে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত, ওইরকম সমস্যা হয় নাই। আর ফার্স্ট অফ অল হচ্ছে, যারাই আসবে নতুন করে হাতের কাজ শিখতে হবে। এখন আমি মনে করেন ড্রাইভিং ভিসায় আসবো, কথার কথা, ড্রাইভিং ভিসায় আসবো, একটা দালালের মাধ্যমে তো ভিসা বের করা কখনোই সম্ভব না, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে। এখন ড্রাইভিং ভিসায় আসবো যদি আমি ভিকটিম, আমি নতুন করে আসবো, আমার মেন্টালিটি যদি ফোকাস শুধুমাত্র ড্রাইভিং এ থাকলে চলবে না। কারণ হচ্ছে কথার কাজে মিল থাকবে না 100%। যাদের কপালটা একটু ভালো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো কিছু হয়, ম্যাক্সিমাম না হলে দেখা গেছে যে আইসা আপনার ধোকা খায়। ওই ক্ষেত্রে দেখা গেছে যে ড্রাইভিং এর পাশাপাশি 2-4-5টা অল্টারনেটিভ এডিশনাল কিছু একটা হাতে রাখতেই হবে। আল্লাহ না করুক যদি আমার কথা কাজে মিল না থাকে, তাহলে যেন আমি কিছু একটা করে খাইতে পারি, এরকম প্রিপারেশন থাকতে হবে। আর যা কাজ পারবো আমি, আমার চোখে যেটা আসবে সেটাই করতে হবে। ইগো জিনিসটা রাখা যাবে না, ইগো, ইমোশন, এই জিনিসগুলো টোটালি হাতে রাখা যাবে না। কাজ করার মন মানসিকতা থাকতে হবে, যদি এরকমটা থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আর বাকিটা হচ্ছে মনে করেন, অবৈধের সংখ্যা বর্তমানে অনেক বেশি, সৌদি আরবে অবৈধ লোক বেশি। এটার ক্ষেত্রে মনে করেন অনেক বেশি কষ্টের দিন কাতর করতেছে লোকজন, দিন যাপন করতেছে খুব বেশি কষ্টে, যেটা মনে করেন কোনো ফলাফল সমাধান অ্যাকচুয়ালি এটার কি, ওটা এখন পর্যন্ত মনে হয় না যে কেউ আমাদেরকে নিয়ে ভাবতেছে। ওই ক্ষেত্রে আপনি মোটামুটি বাংলাদেশে যতজনই এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি, সবাই মোটামুটি বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট বানায়, ভিডিও বানাচ্ছে, করতেছে। আমাদেরকে নিয়ে আপনি ভাবছেন, যাক এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের যে প্রবলেমগুলো, আশা করি আপনি এক একজনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করতেছেন অবশ্যই, সেগুলো নিয়ে আপনি আশা করবো যে পরবর্তীতে একটা ভিডিও আমাদেরকে নিয়ে বানাবেন। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে, সমাধানের কোনো রাস্তা আছে কিনা, গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে কোনো কিছু ভাবতেছে কিনা। ওরা শুধু আমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করে বৈধ রেমিটেন্স, এটা সেটা শুধু আমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে, বাট আমরা কি চাই বিনিময়ে, আমরা দেশ থেকে কি চাচ্ছি, সরকার আমাদেরকে পজিটিভ কি দিচ্ছে, ভালো ফলাফল কি দিচ্ছে, সব কিছুতে দেখা গেছে যে হয়রানি আর হয়রানি হচ্ছে প্রবাসীরা। এই ছোট ছোট প্রবলেম গুলা নিয়ে যদি গভর্নমেন্টের মাথায় কিছু থাকে, যে কোনো একজনের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার। যদি হয় এরকম আমাদের ছোট ছোট প্রবলেম গুলো সলভ হয়ে যায়, তাহলে মনে করেন আমাদের জন্য বেটার কিছু হয়। এই তো, অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আজকে জয়েন করার জন্য। আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাকেও সুযোগ দেওয়ার জন্য আমাকে। অবশ্যই ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Shipon Azim, thank you. Akash Malla, thank you again. MD Alamin, thank you. And Tonmo Dada, thank you as always. Once again, আপনারা যারা জয়েন করছেন বা পরে স্টুডিওতে ঢুকবেন, ক্যামেরা অন এবং আপনার নাম। আলামিন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? আমি রিয়াদ এয়ারপোর্ট থেকে বলছি আপু। তো আজকে আমি যে বিষয়, হ্যাঁ, কতদিন যাবত আছেন রিয়াদে? আমি 2 বছর। তো আজকে আমার সাথে ঘুরে যাওয়া, আমার 2 বছর আগে ঘুরে যাওয়া সেই জীবন লাইফের সম্পর্কে বলবো আপু। তো আসলে দেশে বাবা মা কিন্তু ছেলে বিগত বলে কিন্তু বলতে চায় না, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে পারবো। জি। তো আমি 2022-এর 21শে এপ্রিল আপু আমি বিদেশে আসি। তো আসার পর আমি 1-1.5 মাস কাজ করি। তো 1.5 মাস কাজ করার পর আমাকে একজনে খুব গালাগালি করেন, কাজ ভুল করি আপু। তো ভুল করার পর আমাকে গালাগালি করে, তারপর থেকে আমার 3 দিন আপু আমার ঘুম হয় না, তো আমার টেনশন। তো এই বিষয়টা নিয়ে আমি এক সময়
এই আবার 3 দিন পর আমি আবার তাকে যাই যে আমাকে তো আসলে আপনি গালাগালি করছেন, তো তারপর আমার ঘুম হয় না। তো আমার এখানে সবই গেল। তো এখানে বিষয় হলো দুইটা, তো টেনশন আর ভাবনা আপু, এই দুইটার মধ্যে আমি বুঝতে পারি নাই। টেনশন একটা, ভাবনা একটা। যেমন টেনশন কারো কেউ পরীক্ষা ফেল করলো, মানে এইরকম বুঝতাম আপু, কিন্তু ভাবনাটা যে এটা একটা টেনশন, এটা আমি বুঝতে পারি নাই। তো এক পর্যায়ে আমার মাকে বলি বা বাবাকে বলি, কেউ আপু আমার কথা কেউ মানে বলে দেয় না। তো এক পর্যায়ে আমার এলাকায় মানে সবার সাথে মা বলে, তো আমার আমার আশেপাশে যারা আছে তারা বলে কি, সে দেশে কাজকর্ম করে নাই, তারপর সে দেখেন কারো কোনো মেয়ের কথাবার্তা করতে তার লেগে এসে বলতে চায়। কিন্তু আসলে আপু বিষয়টা এমন না। কারণ আমি দেশে আপু যখন কাজকর্ম করি নাই, তখন সেটা হচ্ছে আমি তখন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম। তো একজন মানুষ যখন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে তখন সে কাজকর্ম কমই করে। আর আমার ভাই আছে, তো আমি একদম ছোট, তো আমি ছোট, আপু ছোট যারা থাকে তারা কাজকর্ম একটু কমই করে, কিন্তু আমার আপু কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো এখানে আমার ঘুম আসে না, এই থেকে আমার সমস্যা হয়। তো আমার বাবা চাইছে আমি বিদেশ না আসি, তো আমার মার কারণে আজকে আমি বিদেশ আসতে পারছি। তো মানে মা মা সব মানে রিস্ক নিছে। তো আবু মানে কিছুদিন পর আবার এমন একটা অবস্থা হয়, তা আমি আবু বলতে পারবো না। আমার আমার হতাশা, তারপর আবু আমার হতাশা, উদ্বেগ, আর খাইতে পারি না। তারপর আমার মানে ভাত যে আমি খাবো, ভাত আমার মানে আমার গলাতে যায় না, এরকম একটা মানে হতাশা উদ্বেগ ঘুরে যায় না। তারপর আমার মাকে আমি বলি, মা আমি তো মানে আমার অবস্থা অনেকটা খারাপ, আমি আমার ঘুম আসে না। কেন ঘুম আসে না ওইটা বলতে পারি না। তো এটা বলতে পারি না, এটা না বলার কারণ হলো মানে ভাবনা মানে আমি যে ভাবতাছি এটা বুঝতে পারছি যে আমি এটা আমার ভালো লেগে ভাবতাছি, কিন্তু এটা যে আমাকে ঘুম আসতে যায় না এটা আমি কখনো বুঝতে পারি না। তো ওই ঘুমের মানে ওই ঘুমের ভাবনা থেকে আবু আমার টাকা টেনশন করে যে আমি যদি আজকে ঘুম না আসতে পারি তো আমি তো মারা যাবো বিদেশে বাড়ি। তো ওই টাকা টেনশনে আসার পর আবু মানে ভাবনা আসার পর আমার ভাবনা আরেকটা আসে, আমি এখানে যদি অসুস্থ করি কে দেখবো আমাকে, মানে এরকম আবু একটা সমস্যা করি আমি। তো আমার মানে আমার কষ্ট কেউ দেখে না। তো এক পর্যায়ে আমি বাড়িতে আমি জানাই, কেউ আমার কথা কোনো দাম দেয় না যে আমি কতটুকু ইয়ে আছি। তো এক পর্যায়ে আমার মারে বললাম যে মা আমি দেশে করবো, তখন আমি পুরা সিরিয়াস হবো। তখন আমার মা বলে, মানে মাও খুব মানে টেনশন আছে, মা তো কান্না করতেছে না, কিছু বলতে পারতেছে না, কারণ আমাদের জন্য 4 লাখ টাকা অনেক কিছু। কারণ একজন গরিব ঘরের সন্তান যদি বিদেশে আহে, তারা 4 লাখ টাকা মার খাবো, এটা অনেকটা কষ্টদায়ক। আমি কাউকে বলতে পারিনি আর ওই সময়। তারপর থেকে আমি ডিপ্রেশনে হয়ে যাই, মানে বুঝতে পারি যখন ডিপ্রেশন করছি তখন এটা বুঝতে পারি নাই, কিন্তু ডিপ্রেশনের পর থেকে যখন আমি মানে যখন ভালো হয়ে তারপরে বুঝতে পারি। তো আমি আমার মা বাবা আমি কাউকে বলতে পারি নাই। আম্মা বুঝতে পারছে, আমার মা কিন্তু বুঝাও কিছু বলতে পারে না, কেমন 4 লাখ টাকা। তো এক পর্যায়ে আমি অনেকটা বিপদে করি, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, কেউ আমার মূল্য দেয় না, কেউ আমার কোনো মূল্য দেয় না, মানে সবাই ভাবে যে আমি মানে ই করি যাওয়ার জন্য, ভালো লাগে না কাছে এরকমই এখানেও। মানে আমার কিছু সংখ্যক ভাই আছে যাদের কারণে আমি মনে করলেন যে একটু মানে তাদের কাছ থেকে পেয়েছি, মানে আমাকে জ্ঞান দিচ্ছে। তো আমার কথা কেউ বুঝে না। তো এক সময় আমি মানে তখন আমার মার সাথে কথা বলি, ওই মার সাথে কথা বলার পর আমার বাবা নিয়ে আমাকে ইচ্ছারম বলা বকে যে তুই যে কটা টাকা তুই নিছস সব টাকা তুই দিয়া তুই দেশে আসবি, তার আগে তুই দেশে আসবি না। তো আমি মানে এতটা কষ্টে আছি একজন মানুষ যখন ওই এয়ারপোর্টে ঘেরতে আসে সে চাইলে আর সহজ যেতে পারে না। আমি এমন একটা পর্যায়ে আছি আমি কাউকে কোনো সময় বলতে পারি নাই যে আমি এখানে আমি বিপদ করছি, আমি কেন যাবো। তারপর আমি ওদেরকে বলি, কেউ আমার কথা মানে এই করে না। মানে 2-3 মাস হলে তারপর তখন ছুটিতে না, তো ছুটিতে না। এই পর্যায়ে আমি এমন একটা অবস্থা আছি যে আমি মানে বলার মতো কোনো ভাষা বলতে পারতেছি না। আমি সবসময় কান্না করি, মানে সবসময় কান্না করি যে আমি এখান থেকে কেমনে বের হবো। তখন আমার মানে 3টা ভাবনা মানে এত চাপ দিছে মাথার মধ্যে, টাকা, তারপরে এই জায়গাতে মধ্যে বলে কেমন হবো, মানে এই বিষয়গুলো নিয়ে আমার এতটা চাপ দিছে আমি কাউরে আমি কখনো বলতে পারিনি।
মানে আমার নিজের কাছে আমি নিজেকে রাখছি, আমি ভাবছি যে আমি মারা যাবো। একজন মানুষ কখন মনে করে মারা যাবো, যখন সে পরিস্থিতি শিকার হয়ে যায়, আর যখন হচ্ছে ভাতে বুঝে যে আমি আর আমার আর কোনো কাবু না। কারণ আমার দুঃখটা হোক এই বিদেশে হোক, বিদেশে কেউ বোঝে নাই, মানে দেশেও কেউ বুঝতে পারে নাই যে মানে এই বিপদে পড়লে হোক মানে কতটা অসহায় একজন বিদেশি প্রবাসী থাকে। তো এক পর্যায়ে আমি ওই জায়গা থেকে যখন আমার বাবা আমার ইচ্ছা মতো বকে আপু, তো মাও বলে যে আমি মারে বলছি মা তুমি মারা যাবো, আমার তুমি বিদেশে না নাও। তো মা আমাকে বলে কই কই তুই তুই মরলে মরতে তাও তো দেশে আসিস না, এই দেশে এলে মুক্তি আবার হবে না। তো এই কথা আমার মা বলে। তো এক পর্যায়ে আমি তো মার সাথে ফোন কেটে দিই আপু। তো ফোন কাটা দেওয়ার পর আমি তারপর আমার মায়ের সাথে আমি 3-4 মানে কয়েকদিনে কথা কই না, মানে কথা কই না। তো মানে আমার অবস্থাটা অনেকটা খারাপ হবো, আমি কথাবার্তা কই না, বাইরে থেকে আমার অনেক কল দেয়। মানে তো এক পর্যায়ে আমি আপু আমার মৃত্যু মানে আমি মরার একটা পথ বেছে নিয়ে মানে এমন একটা অবস্থায় পড়ছি, মানে অবস্থাটা হচ্ছে মানে এদিকেও আপু আমি মানে আমার 12 ঘন্টা ডিউটি করতে হয় প্রায় 2টা পর্যন্ত। মানে আমি যে কোম্পানিতে আছি মানে 12 ঘন্টা ডিউটি করতে হয়। আমি মনে করলেন যে ঈদ দিকেও আমি আমার কোনো রাস্তা পেয়েছি না, তো দেশে যেতে পারতেছি না। আমার দেশে যদি আমার মা একবার বলে বা বাবা একবার বলে যে তুই দেশে আয়, তারপর তাই কর, কিন্তু এটা বলতেছে না। তারপর আমি একবার আপু আমি মরতে চাই যে আমি মারা যাবো, মানে এতটা হতাশা আপু, এতটা কষ্টদায়ক। এর মধ্যে মানে ডিপ্রেশন, বিশেষ করে এর মধ্যে আপু যারা আছে তাদের কাছে দুনিয়াটা মানে একদম অন্ধকার। এতটা সুন্দর আপু মানে এটা মানে কোনো সময় মনে হয় না আমার কাছে, কোনো মনে হয় না আমার সবসময় এতটাই মানে আন্দা মনে হয়েছে অন্ধকার। তো এক পর্যায়ে আপু আমি মরার সিদ্ধান্ত নিই যে এত কষ্ট করে আমি কেমনে কি করবো। তো যখন রাত আপু 2টা-3টা বাজে তখন আমি ভাবতেছি তো মারা যাবো, এত আমার এদিকেও রাস্তা নেই ওদিকে রাস্তা নেই, এভাবে তো বাঁচো না। তো আপু আমি যখন সিদ্ধান্ত নিই মরার, তো ওই সময়ই মানে ভাবতেছি শুয়ে, তো ওই সময় আমার আম্মুর কথা খুব মনে পড়ে আপু। আমার আমার কথা মনে পড়ে এবং কি আমার মনে একটা কথা বলে যে তুই তোর মা তোকে খুব কষ্ট করে বলছে, তোর তুই যে আজকে তুই যদি মারা যাস তোর মা খুব কষ্ট করবে। তো এই পর্যায়ে আপু মানে এই আমার মনের মধ্যে এই একটা মানে দেয় আপনার মানে মনে হয় ওই মরার সময় মানে মারা যাবো বাচ্চা ওই সময়। তারপর আপু এই যে এই জি। Oh, connection or problem, I think. But আমি আপনাদের কমেন্টস দেখছিলাম ওনার কথার মাঝখানে। I think অনেকেই চেষ্টা করে অ্যাডভাইস করতে মানুষকে, যাতে নতুন মানুষ প্রবাসী ভাই বোনরা যে সিচুয়েশনে প্রবাসী ভাই বোনরা যে সিচুয়েশনে আছে, যাতে ইয়াঙ্গার জেনারেশন এই সিচুয়েশনটা না ফেস করে। অনেকেই লাইভ স্ট্রিমে এসে চেষ্টা করে অ্যাডভাইস শেয়ার করতে। সো ওই ভাইয়াকে থ্যাংক ইউ যে আপনি আপনার ফার্স্ট অফ অল অনেক ভালনারেবল কথা শেয়ার করেছেন অন আ পাবলিক প্ল্যাটফর্ম। সো আপনাকে অনেক ধন্যবাদ। এন্ড that does take a lot of strength, and যে supportive comments আসছিল in the comment section আপনাদেরকে also thank you. আমি মুভ অন করছি। কামাল ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার, ভালো আছেন? জি ভালো। আপনি কোথা থেকে বলছেন? জি আমি সৌদি আরব জিদ্দা থেকে বলতেছি। জি, কি শেয়ার করবেন আজকে? আমার শেয়ার করার মতো কোনো কিছু নাই, কিন্তু কিছু জিনিস আমি আসলে মানে বলতে চাই। আমি আসলে এই জায়গায় গাড়ি চালাই, তো ওই ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গা মানে আসা যাওয়া হয়, বিভিন্ন প্রবাসী ভাইদের সাথে আমার অনেক কথা হয়। যখন আমি বাইরে যাই, বিভিন্ন প্রবাসী ভাই যারা মানে আমাদের প্রবাসী ভাই অনেক আছে যারা মানে রোদের মাঝে কাজ করে, তো ওনাদের সাথে আমার বেশি যোগাযোগ হয়। আমি রাস্তা দিয়ে আইতে যাইতে ওনাদের সাথে কথা হয়। তো ওনারা আসলে রোদের মাঝে যে কাজটা করে এবং ওনাদের বেতন
খুবই খুবই কম। এরপরে এসে গেল মানে মেইন জিনিসটা হয়েছে যে গেল আমরা প্রবাসীরা মানে ফ্যামিলি ওইতে মানে রাষ্ট্রের বড় বড় জায়গা থেকে আমাদেরকে যে যেমনি পারে এমনি ইউজ করতে আছে বাস। এইটা হয়তো অনেক অনেক সময় আমরা মানে আমাদের চোখে পড়ে আমরা বুঝতে পারি, অনেক সময় আমরা বুঝতে পারি না যে মানে যেমন হয়েছে যে গেলে আমরা মানে প্রায় সময় দেখি যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন বড় বড় মঞ্চে মানে আলাপ আলোচনা করতেছে যে আমরা প্রবাসীর মানে অবদান অনেক বড়, আমরা প্রবাসীর মানে কারণেই মানে দেশের অর্থনীতি শাখা অনেকটা মানে সচল আছে, আমরা প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা, এরা নানাভাবে মানে বিভিন্ন বড় বড় প্রোগ্রাম যেগুলো আছে মানে অনেক বড় বড় পর্যায়ে যারা আছে ওনারা আলাপ আলোচনা করেন। কিন্তু আলাপ আলোচনা শেষে আমরা প্রবাসীরা মানে ওই আলাপ আলোচনাটা শোনার পরেই আমরা অনেকটা খুশি হয়ে যাই, ওনারা বাহবা দিতে থাকি। কিন্তু মানে আলাপ আলোচনা পরে দিন আমরা প্রবাসীদেরকে নিয়ে মানে ওনারা কোন একটা স্টেপ গ্রহণ করবেন বা আমাদের প্রবাসীদের মানে আমরা কোন অবস্থায় আছি ওই বিষয়টা কোনো মাধ্যমে মানে একটা জানার ব্যবস্থা করবেন। মানে ওই যে আমরা ওই সরকারের মাধ্যমে মানে দেখানো হয়েছে যে মানে একটা দেওয়া হয়েছে মানে প্রণোদনার যে বিষয়টা আপু, এটা হচ্ছে গেল মানে আমরা যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইমু ওনারা আমাদেরকে 2.5% মানে প্রণোদনা দেওয়া হইবা। তো এটা তো হচ্ছে গেল মানে এক ক্ষেত্রে মানে আপনি মানে চিন্তা করে দেখেন যে এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে গেল ওনাদের লাভের কারণে, কিন্তু মেইন যেটা করণীয় যেটা আছে আমি তো মানে সৌদি আরব বিভিন্ন জায়গা যাই, ওনাদের সাথে কথা কই, সৌদি আরব প্রায় মানে অর্ধেক মানুষ আনলিগেল অবস্থা আছে, আনলিগেল অবস্থা যারা প্রবাসী আছে ওনাদের দিন খাল খুবই খারাপ অবস্থায়, খুবই বাজেভাবে যাইল, ওনারা না কোনো হয়। এরপরে কাজের ক্ষেত্রে তো মানে ডিবিলিটি একটা কাজ টাকাই লাগে। Connection problem, I think, but thank you join করার জন্য। নজরুল ভাইয়া, thank you আপনার comments এর জন্য। I'm reading them. Shamim, thank you. MD আকাশ মোল্লা, thank you আপনার continuous comments এর জন্য। ইসমাইল হোসেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রাজু আহমেদ, thank you. আরিফ, thank you. Ali Mohammed Abidin, thank you. Sammy Vlogger, thank you for the rose. Okay, Riyadh. Assalamu alaikum. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন আপনি? আমি সৌদি আরব রিয়াদ থেকে বলছি। আচ্ছা, কতদিন যাবত আছেন রিয়াদে? রিয়াদে প্রায় 4 বছর। 4 বছর থেকে কিছু সময় বেশি হবে। সৌদি আরব টোটাল 7 বছর চলছে। আচ্ছা, তো সবকিছু কেমন চলছে, কি শেয়ার করতে চান আজকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি শুরুতে একটু খারাপ ছিল, এখন আছে আলহামদুলিল্লাহ ভালো। আমি শেয়ারটাও সবকিছু শুনলাম উপরে যারা বড় ভাইরা বলছে। সমস্যা আমাদের ভিসা যেভাবে এজেন্সি আসতে আসতে ইন্ডিয়া, নেপাল, বড় ভাইরা অবশ্য বলছি, আমি শুনছি সবকিছু, তারপরে একটু বলা বেশি না। আমি একটা কোম্পানিতে আছি, আমরা কোম্পানি ভিসা দেয় আপনার নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, প্রত্যেক বছর ভিসা দেয়। জি। কোনো টাকা নেয় না, এমনি ফ্রি ভাবে। এখান থেকে একজন অফিস বস যাবে, ওখান থেকে লোক দেখবে, হ্যাঁ সিলেক্ট করবো 10 জন 20 জন এরকম। কোনো টাকা নাই, কিছু নাই, বাস অনলি কি আসে তারা বাস বিমান ভাড়া দিয়ে আসতে আসতে। টাকা কত লাগে? 60,000 70,000 তাদের রুফি যেটা বলতেছে। এখন আমরা বাংলাদেশের আসতে কত লাগে? 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ এরকম। যদি ভিসা প্রসেসিং সিস্টেমটা আমরা বাংলাদেশ এজেন্সির মাধ্যমে এরকম ডিরেক্ট সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে ডিরেক্ট আসা দেয় কোম্পানিতে বা এরকম সিস্টেম, অবশ্যই সরকারি ভাবে তারা উদ্যোগ নিতে হবে, টাকাটা আমরা কম। আমি প্রথমে আল কাসিম ছিলাম, ভিসা কিনছি, ভিসাটা কিনছি আমার চাচা আছে এখানে, 2 জন চাচা আছে, আমার ভাই আছে। 17,000 রিয়াল প্রায় বাংলা ওই সময় 3.5 লক্ষ টাকা ভিসা। এরপরে প্রসেসিং লাগছে 2,50,000, প্রায় 5 লাখ টাকার উপরে 2017 সালে।
পরে আমি আল কাসিম ছিলাম 2 বছর, এই জায়গায় 6 মাস কাজ পাই নাই, ঘুরছি এই জায়গা ওই জায়গা বিভিন্ন জায়গায় ঘুরছি, কোনো কাজ পাই দিচ্ছে না। এরপর এক জায়গায় কাজ পাইলাম, ওইখানে বেতন বলছে 1200 টাকা দিবে। পরে গেছি, টাইম মতো সময় মতন বেতন দেয় না, কিছু না। এরপরে পাশে একটা সৌদি ছিল, ওনার সাথে এই আসা যাওয়া মসজিদে পরিচয়। পরে সেই লোকের সাথে আস্তে আস্তে সবকিছু শেয়ার করলাম। ওই লোকটা রিয়াদে, আমি এখন বর্তমানে যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে মুদির, হ্যাঁ বড় মুদির বস। পরে শেয়ার করার পরে আমি বলছি যদি পারস আমার জন্য একটা ভিসার ব্যবস্থা করিস। সে আমাকে একটা ভিসা দিছে ফ্রি ভাবে। আমার বৃহস্পতিবার বলছে রিয়াদ আমি তোর ভিসার জন্য টাকা জমা দিয়েছি, শুক্রবার আমার ভিসার কপি দিয়ে দিছে, 1 টাকাও নেয়। পরে আমি ওই আগের যেখানে ছিলাম ওইখান থেকে আমি ক্যান্সেলে চলে গেছি। পরে এখানে আসছি, আমার মাত্র 60,000 টাকা লাগছে বিমান ভাড়া। এভাবে যদি ডিরেক্ট টু ডিরেক্ট আমরা ভিসা পাই, তাহলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এত টাকা আমার লাগে না। এই প্রসেসিংটা যদি করা যায় আমাদের সাধারণ জনগণের প্রতি অবশ্য অনেক টাকা আমাদের সেভ। আমি 60,000 টাকা দিয়ে আসছি, কোম্পানিতে আসছি বর্তমানে। এখন কোম্পানি আসলে সবকিছু কথাবার্তা সবকিছু ক্লিয়ার। ইন্ডিয়ান তারা আসে, আমরা কোম্পানিতে ইন্ডিয়ান, নেপাল, পাকিস্তান সবসময় লোক, প্রত্যেক বছর লোক আসে। বাংলাদেশের ভিসা দেয় না, কেন দেয় না এরা নিজে বলতে পারি না, যাক এটা অন্য। তারা আসার সময় কন্ট্যাক্ট পেপার নিয়ে আসে, 2 বছরের কন্ট্রাক্ট থাকে। যে এজেন্সি থেকে আসে তোমার বেতন 1500 রিয়াল, এই ইন্স্যুরেন্স দিব, রুম দিব, ইকামা সবকিছু টাইম টু টাইম। যদি কোনো সমস্যা হয় তারা হেরা বলতেছে আমাদের পেপার আছে, ফাইল সাথে রাখে রুমে। 2 বছরের ফাইল তারা কোথাও ফেলে না। কোম্পানি বেতন দেওয়া না দাও বলছে আমার 2 বছর আমাদের কন্ট্রাক্ট আছে, না দিলে আমরা চলে যাবো। ওই এজেন্সি তারা টাকা ফেরত দিব। যে 70,000 টাকা তারা 70,000 রুপি বা 80,000 রুপি দেয়, এই টাকাও ফেরত যোগ্য তাদের। কিন্তু অথচ আমাদের দালালের মাধ্যমে বাংলাদেশে আমরা যারা আসি, না কাজের না কথা মিল আছে, না বেতন মিল, নাকি রুম খাওয়া দাওয়া, আসলে অনেক কষ্ট। আমরা কোম্পানিটা রিয়েল এস্টেট কোম্পানি, মানে বিল্ডিং জায়গায় জায়গায় আমরা যাই, আমি গাড়ি চালাই, আমি দেখি প্রত্যেকটা বিল্ডিং এ আহাজারি বাস, ভাই একটা কাজ দেখেন, ভাই একটা কাজ দেখেন। শুধু এই কথাটাই শুনি, ভাই আমাদের একটা কাজ। এমনও লোক আছে খাবার পায় না, বিশ্বাস। অনেক লোক এখন তো রাজুকের সামনে আমি দেখাচ্ছি, আমরা রিয়েল এস্টেট কোম্পানি, জায়গা জায়গায় বিল্ডিং, দালালের মাধ্যমে আসছে, বলছে কাজ দিব, বেতন 1500, এই কাজ। অথচ সেখানে আসছি দেখছি রুম নাই, একটা রুমে বিশ্বাস করেন 15 জন 20 জন লোক, প্রত্যেকটা রুমে। অনেক কষ্ট অনেক হয়রানি। আর দালালের মাধ্যমে আসলে তো বাস কি বলবো, অনেক কষ্ট বাংলাদেশি লোকেরা। এই ব্যাপারটা যদি আমরা ঠিক করা যায়, আমাদের গভর্নমেন্টের প্রতি এখন উপরে যারা আছে কাজ করে, এই বিষয় নিয়ে কাজ করে, অবশ্য হয়রান থেকে বাঁচবো। আর একটা বিষয় দালালরা বিশ্বাস করেন, দালালরা আমাদের এই সৌদি আরবে কাজের মানটা কমাই দেয়। কিভাবে? দালালরা কাজ দিব বলতেছে, একটা জায়গায় কাজ দিব, ধরেন অন্য একটা লোকে কাজ করে 2,000 রিয়াল, হ্যাঁ কি করে যে তুই আমার 1,000 টাকা দিস, আমি তোর 5টা লোক দিব, 1,000 রিয়াল এরকম 5টা লোক দেয়। পরে ওই যে হে লোকে ভাবতেছে আমি 5 জন লোক নিলে অন্য জায়গায় 10,000 রিয়াল দিয়ে, হ্যাঁ আমার 5টা লোক দিবে 1,000 কেন, 1,000 ফাইতে আছে, 5,000 সেভ হইতে আছে। দালালরা কাজ দিবে। বর্তমানে সৌদি আরব বিজনেস শুরু করছে, দালালরা একটা কাজ দিলে 2,000 রিয়াল এরকম। ওই যে সরাসরি আমরা সরাসরি আসতে না পারার কারণে এই সমস্যা। দালাল থেকে বিষয় কিনি, এখানে আসি দেখছি যে কাজ নাই, এখন আমরা ভাই একটা কাজ দেন, চারদিকে যোগাযোগ করে দিয়েছি। এখানে লেখা আছে এই দেশে আমরা স্টিকার লাগাই দেয় ওয়ালে ডিমান্ড লিখে দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে দেয়, মানুষ ফোন করলে কাজের সন্ধান, কাজ দিবে এরকম বলে একটা নাম্বার দিয়ে দেয়। প্রত্যেক বিল্ডিং এ স্টিকার দিয়ে দেয়। আমি রিয়াদে দেখছি, রিয়াদে আছি বর্তমানে, আমরা বিল্ডিং এ দেখি তারা কি করে, এই নাম্বার দিলে যোগাযোগ করে, ভাই কাজ আছে নি, হ্যাঁ আছে, কাজ দেওয়া যাবো, 2,000 রিয়াল লাগবো এরকম। কিন্তু অথচ ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান তারা সরাসরি আসতে কোম্পানি সবকিছু, তারপরে এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করে নিয়ে আসে। আমরা যাই মাঝে নতুন লোক আসে, আমরা এয়ারপোর্টে যাই লোক রিসিভ করি। কিন্তু বাংলাদেশে তারা আসলে এই সিস্টেমটা আমরা পাইতেছি না। দালাল আমাদের কাজের মানটা কমাই দেয়, আমাদের মানটা একবার সর্বনিম্ন বেতন বাংলাদেশিদের, সৌদি আরবের সবচেয়ে সর্বনিম্ন বেতন বাংলাদেশিদের 500 টাকা 600 টাকা বেতন। আজকে দেখছি 10 জন লোক আসছে দালালের মাধ্যমে, বেতন কত ভাই? 500 রিয়াল। একটা রুমে থাকে, না পানি আছে না কিছু আছে, মসজিদে যায় পানির জন্য বোতল নিয়ে যায়, পানি খাবার পানির জন্য কোনো কিছু নাই, বলছে 500 রিয়াল। 500 রিয়াল
সর্বোচ্চ হলে এখন 15,000 টাকা। এখন এই লোকটা কি খাইবে, কি বার দিবে, কি করবে, অনেক কষ্ট। বাস দালাল মাধ্যমে আমার একটা বর্তমানে যারা আসতে চায় সৌদি আরব, দালাল থেকে সাবধান বাস। আর নিজের ফ্যামিলির যদি কোনো ভাই বা চাচা বা বাপ এরকম কেউ থাকে আসলে ভালো হবে। অন্য কারোর দিকে সে দেখে না। বর্তমান যে অবস্থা, কাজ নাই, কেউ কারো খোঁজ খবর নেয় না। খাবার কষ্ট, থাকার কষ্ট, সব রকমের কষ্ট। নিজের ফ্যামিলি থাকলে আর পরে বাবা থাকলে বাবা দেখবো আমার ছেলেটা আসছে, আমি কাজ না থাকুক আমি অন্তত পক্ষে 3 বেলায় ওরে খানাটা খামাবো। বাইরে থাকলে বাইরে বাইরে দেখবে, কিন্তু অন্য কেউ দেখবে না। বিদেশ আসলে সবাই বোঝা যায় আপনজন, আত্মীয় স্বজন কে কার জন্য কতটুকু করে। বিদেশ আসলে সবকিছু বোঝা যায়। আমরা এখানে দেখতেইছি এমন ফ্যামিলি আছে বাপও দেখে না, বাইরে বাইরে দেখে না, দ্বন্দ্ব আছে, এমন ফ্যামিলি আছে। তবে নতুন যারা আসবেন, কাজ জানা থাকলে ভালো। দ্বিতীয়, আপনার ফ্যামিলির যদি কেউ থাকে সবচেয়ে উপকার যে আমি কাজের কোনো আমরা বাংলাদেশে তারা বেশিরভাগ আসে দালালের মাধ্যমে। সরাসরি কোনো আমরা ভিসা পাই না কন্ট্যাক্ট কোম্পানি থেকে। তো দালালের মাধ্যমে আসে, দালালের মধ্যে আছে আমি তোমার এক কামা দিই 1 বছর এই কাজ দিব 1500 টাকা বেতন। এখানে আসছে দেখছে এই কফিলি হুরুপ, একবার বলে হুরুপ, একবার বলে খুরুপ লাগা দিছে, এই কাজের সমস্যা। আমার সাথে কথা ছিল এই কাজ দিব, এখন দিনতে আসছে না, 1500 টাকা বেতন কথা হয়েছে, এখন 800 টাকা দেয়, এখন আমি কি করবো? আমার পাশের একজন লোক এলাকারে দালালে বিষয় বিক্রি করে, মাদ্রাসায় বিষয় বিক্রি বলতেছে। মাদ্রাসায় বিষয় মানে মাদ্রাসার ক্লিনার এরকম। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। হ্যাঁ আসছে, এই ফোন দিছে। এবার এখানে আসার পরে ডিউটি হয়ে গেছে 16 ঘন্টা। বলতেছে আপনি তো বলছেন 8 ঘন্টা ডিউটি, এখন 16। বলতেছে এখন নিয়ম চেঞ্জ করেছে। আসলে এটা মিথ্যা কথা। নিয়ম কোন তারা কখনো চেঞ্জ করে না। দালালরা হেরা বাচ্চারা নিজের স্বার্থটা বুঝবো বাস। আমরা এখানে আনি যে জল ডালবো, রাস্তা ফেলা দিব, হেরা এগুলো দেখে না। 8 ঘন্টার কাজটা কখনো 16 ঘন্টা হয় না। এই যে সেরকম কখনো হয় না, শুধু দালালের কারণে। বাস দালালে নিজের স্বার্থটা দেখে বাস, যে আমি যে 10টা লোক আনলাম গরিব ফ্যামিলির লোক, অবশ্যই এখানে গরিব ফ্যামিলির লোক বেশি আসে। আসি পারে না, আবার এইদিকে যাবো না পারে না ওইদিকে যাবো, এরপরে লোকটা বাধ্য হয়ে চলে যায় অন্যদিকে। আমি এখানে 800 টাকা বেতন, এত ডিউটি লম্বা, কেমনি কি করবো? অন্যদিকে চলে যায়, আবার জাহের ইকামা নাই, না ভিসা নাই, অবৈধ হয়ে যায়। এরকম অহরহ দালালের মাধ্যমে আসতেছে। দালালের মাধ্যমে না আসলে আমার আমার সবার বলতেছি, সবাই অবশ্য বোঝেন, নিজের ফ্যামিলির লোক আছে, আরো বড় ভাইরা আছে, আরো বলবো। তবে দালালের মাধ্যমে না আসাটাই বেটার। নিজের ফ্যামিলি যদি কেউ থাকে এই গ্যারান্টি দিতে পারে, হ্যাঁ আমার তোমার একটা কাজ আছে। বর্তমানে কাজ নেই আপু সৌদি আরবে, বিশ্বাস কোনো কাজ নেই, কম আপনাকে আছে কাজ। অনেক অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ জয়েন করার জন্য আজকে। আসসালামু আলাইকুম। MD Delbar, thank you. Ismail Hussein, thank you আপনার কন্টিনিউয়াস কমেন্টস এর জন্য। MD Mamun, thank you. Okay. Mohammed Ali. Hello. আপনার মাইকটি মিউটেড। আপনার মাইক স্টিল মিউটেড। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আমি ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? আমি সৌদি আরব রিয়াদ থেকে বলতেছি। আচ্ছা, কতদিন যাবত আছেন রিয়াদে? জি জি, কতদিন যাবত আছেন? আমি 5 বছর যাবতে রিয়াদে আছি। সবকিছু কেমন চলছে? কি শেয়ার করবেন ভিউয়ার্স এর সাথে আজকে? এই তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো চলতেছে, বাট আমি শেয়ার করতে চাইছিলাম যে বর্তমানে সৌদি আরবের অবস্থা নিয়ে, জি। যে দালালের মাধ্যমে যে আসে, মনে করেন 1 বছরের ইকামার কথা বলে 3 মাসের ইকামা দেয়, এগুলাতে যেন আমরা বাংলাদেশের মানুষ যারা এখানে নতুন আসবো, তারা যেন মনে করেন সবকিছু দেখে শুনে আসে। এবং অনেকে কোম্পানির কথা বইলা ভিসা দেই, যে এটা এই কোম্পানি, এটা সেই কোম্পানি। অনেকে অনেক নাম ব্যবহার করে, ভালো ভালো কোম্পানির নাম ব্যবহার করে করে ভিসা দেই। কিন্তু সৌদি আরব, মনে করেন সৌদি আরবে ঢুকার পরে এটা চেঞ্জ হয়ে যায়, এটা সাপ্লাই হয়ে যায়। বাট মনে করেন সাপ্লাই কিরকম, আইনা বলে যে এরকম কাজ দিমু, কিন্তু কাজ দেয় না। তো এটা মনে করেন অন্য সাবজেক্ট, বাট 3 মাসের ইকামা দিয়ে ওরে বলে যে তুমি অন্য দিকে যাও গা, কাজ খুঁজো, এটা করো সেটা করো। এবং মনে করেন যে কোনো খোঁজ খবর রাখে না আর কি, আইনা ছাইরা দে যেটারে বলে।
হুম হুম আমি কিছুদিন আগে আমার আপন ভাই, ঠিক আছে, আমার আপন ভাইরে আনছি, মনে করেন সবকিছু বলছে, কোম্পানিতে কাফেলা করব, সবকিছু কইরা দিব, আইনা 3 মাসের ইকামা দিয়ে বিদায় করে দিছে। তারপরে আমি না ফেরে আমার রুমে আনছি, আইনা সেরা মনে করেন একটা কাজের ব্যবস্থা করছি অনেক কষ্ট করে। তারপরে কাজের ব্যবস্থাটা করতে গিয়ে সেটা টাকা লাগে, ঠিক আছে, কিরকম টাকা লাগে, মনে করেন কারো মাধ্যমে যদি কাজে ঢুকাই বা ঢুকানো লাগে, তাদেরকে বললে তারা বলে যে 2,000 টাকা লাগবো, 3,000 টাকা লাগবো, 3,000 টাকা দিলে কাজের ব্যবস্থাটা কইরা দিমু, এটা করুম সেটা করুম। তারপরেও টাকা নিয়েও মনে করেন আরো অনেক সমস্যা করে, যেরকম হেরার কাছে টাকাটা চলে গেলে তারা বলে যে আজকে না কালকে হইতেছে, কালকে না পরশু দিন হইতেছে, কাফেলার বিষয় যেটা, কাফেলা না হইলে তো মনে করেন 3 মাস পরে অবৈধ হয়ে যাওয়া লাগে। অবৈধ হয়ে গেলে সৌদিরা বেশিরভাগ সৌদি বর্তমানে যে 3 মাসের ইকামার দাঁড়ি লোকরা আছে তাদেরকে খুরুপ মাইরা দেয় সৌদি। খুরুপ মাইরা দিলে হ্যাঁ নতুন আর একটা ভিসা তুলতে পারতেছে, তুইলে আবার দেশে দিতে পারতেছে। এটা একটা বিজনেস দাঁড়াইছে, বিজনেসের মতো আর কি। তো এখন যারা নতুন আসবে সৌদি আরবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেন দেখে শুনে ভিসা নেই এবং 1 বছরের ইকামাদারি, যে 1 বছরের ইকামা গ্যারান্টি দিব এরকম যেন হই। তাহলে মনে করেন সৌদি আরবে আসলে 1 বছরে অনেক কিছু চিনতে পারে, অনেক কিছু বুঝতে পারে, বা মনে করেন কাজ কাম অল্প করলেও মনে করেন খাওয়া দাওয়া নিজের খরচটা চালাই দিতে পারে। আর 3 মাসের হইলে তো মনে করেন অবৈধ হয়ে যাওয়া লাগে। অবৈধ হইলে তো মনে করেন ভালো কাজ কামও করতে পারে না, গ্রুপ মাইরে দেওয়া লাগে, অনেক টেনশন থাকে। আমরা দেশ থেকে আসলে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে ঢোকা লাগে। মিনিমাম এই মুহূর্তে সৌদি আরবে ঢুকলে 4 লাখ টাকা লাগে। তো 4 লাখ টাকার একটা ঋণের একটা বোঝা থাকে আমাদের মাথা। তো আমরা যদি কফিলে খুরুপ মাইরা দেয় বা মনে করেন কাজ কাম না থাকে, তাহলে তো মনে করেন আমরা সুন্দরভাবে এইখানে ভালো মন মানসিকতা নিয়ে কাজ করতে পারুম না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, যেন জেনে শুনে মনে করেন আত্মীয় স্বজনের মাধ্যমে হোক আর যার মাধ্যমেই হোক, ঠিক আছে, সুন্দরভাবে যেন মনে করেন সৌদি আরবে আসে। তো আমার এতটুকুই বলার ছিল। আর আমি আপনার লাইভে এসে অনেক অনেক আনন্দিত। আমি সৌদি আরবে আসছি পর থেকে আপনার পেজ এবং ইউটিউব চ্যানেলে আছি, ইনভলভ আছি, ভিডিও গুলা দেখি, লাইভ গুলা দেখি। তো আপনাকে ধন্যবাদ আমাকে কলে নেওয়ার জন্য। অবশ্যই সবাই কি আপনাকে বলেন? অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি ভালো থাকবেন। ওকে, ওয়ালাইকুম আসসালামু ওকে, আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আপনারা যারা প্রিভিয়াসলি জয়েন করেছেন বা প্রিভিয়াসলি কথা বলেছেন লাইভে, প্লিজ আবার জয়েন করবেন না, কারণ অনেকেই চেষ্টা করছে যে স্টুডিওতে ঢুকতে ইন দ্য ফার্স্ট প্লেস। সো নেক্সট রাজীব খলিফা, আসসালামু আলাইকুম, আপনার মাইকটি মিউটেড। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমাকে জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো, থ্যাংক ইউ। কোথা থেকে বলছেন আপনি? আমি এই মুহূর্তে আল আরবের রিয়াদ শহর থেকে বলছি। আচ্ছা, আল আপনার আরব মিন্স সবকিছু কেমন চলছে? যেটাকে সবাই সৌদি আরব বলছেন জি। সেটাই। জি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে একটা কাজ করতেছি। গত কিছুদিন আমি কাজে ছিলাম না। আহ, আসলে আমি যা বলবো সব ভাইয়েরা তাই বলছেন। দুঃখ আসলে বলার শেষ নাই। আমি এতটুকু বলতে পারি, যদি আপনি প্রতিদিন আল আরব কিংবা প্রবাসীদেরকে নিয়ে লাইভ করেন, মানে শত শত লক্ষ লক্ষ মানুষের কষ্টের গল্প শুনতে পারবেন, যা আপনার এই ব্যাপারে নিশ্চয়ই অভিজ্ঞতা আছেন যে প্রবাসীরা কেমন। তো আসলে তেমন কিছু বলার নাই, শুধু এতটুকু বলবো, যারা প্রবাসে আসছে কিংবা আসতে চায়, আমি তাদের কাছে সবই অনুরোধ করব যে দেশও যেন কিছু করার চেষ্টা করে, আর দেশের সরকার যেন তাদেরকে, যুব সমাজকে একটা কর্মস্থল তৈরি করে দেয়। কারণ এই লাস্ট 6-7 বছরে এত লোক প্রবাসী আসছে, এত লোক অবৈধ হয়েছে, এত লোক এখনো কাজ ছাড়া আছে, যা বলা বাহুল্য। আমি আমার একটু এক্সপিরিয়েন্স বলি, সেটা হলো আমি দীর্ঘ 17 বছর ধরে আল আরবে আছি। 17 বছর হয়ে গেল আমার এই প্রবাসী জীবন। 17 বছর পরও এখনো মালিক চেঞ্জ হওয়ার কারণে আমাকে কাজ পেতে অনেক কষ্ট হতে হচ্ছে। এখনো স্থায়ী কোনো আমার কাজ নেই। তো এই দুঃখ, এই কষ্ট বোঝার ক্ষমতা দেশের মানুষের রাখে না। যারা প্রবাসে থাকে তারা সবাই এই ব্যাপারগুলো অবগত এবং সবাই বুঝতে পারে।
আর এই যে এই দেশের দালাল, এই দেশের এই যে আশা বেশি টাকা, আসলে কি বলবো, এগুলা অনেক ভাইয়ের এই কথাগুলো বলে গেছে। তো আমি আমার দেশের ভাইদেরকে বিনীত অনুরোধ করে বলতে চাই, যারা 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে আসতে চায়, একটু যদি চেষ্টা করি, একটু যদি একটু শ্রম দেয়, 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে দেশে অনেক কিছু করা যায়, যেটা হয়তো আমরাও আসার সময় বুঝতে পারি না, আসার পরে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি। অনেক ভাইরা এখানে আসার পরে দেশে অনেক বিজনেস করতো, রানিং বিজনেস রেখে হয়তো তার ইনকামটা একটু কম, সেগুলো ফেলে আবার দেখা গেল কি ওগুলা কারো কাগজে বিক্রি করে আবার চলে আসছে। আসার পরে এখানে খুব কান্না করছে, খুব দুঃখ প্রকাশ করছে যে কেন আসলাম, আমি তো দেশে ভালোই ছিলাম, বাবা মা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেশে এত সুন্দর সময় কাটাতে পারতাম। প্রবাসে যারা আসে, আপনি প্রবাসে থাকেন, আপনি জানেন। আর বিগত 3 বছর আগে আপনার সাথে একটা লাইভে আমি জয়েন করেছিলাম, কথা হয়েছিল মেবি 2022-এর দিকে, 22 কিংবা 21-এর দিকে। তখনও এই আল্লাহর ব্যাপারে কিছু কথা বলেছিলাম। প্রবাসী আসলে যেটা হয়, 365 দিনে একটি বছর, 365 দিনই ডিউটি করতে হয়, এমনও মানুষ আছে। আর কারো কারো হয়তো সপ্তাহে একটা ছুটি পায়, কেউ 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 হয়তো ছুটি পায় না। ঈদের দিন সহকারে পুঞ্জিত এদেশে ডিউটি করতে হয়, কাজ করতে হয়, এমনও মানুষ আছে। আর এবং আসলে মিনিমাম 12 ঘন্টা 14 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা তো একটা মানুষের কন্টিনিউ ডিউটি করে। এই শ্রম, এই সময় যদি বাংলাদেশের মানুষ দিতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ সবাই মানে যুব সমাজ বাংলাদেশে অনেক কিছু করতে পারবে। থ্যাংক ইউ। আর আপনাকে একটা অনুরোধ রইল, আপনার পিছনে আপনি যে দেশের একটা ফ্ল্যাগ রেখেছেন, পতাকাটা, আমার মনে হয় পাশাপাশি বাংলাদেশের একটা পতাকা রাখলে, এটা আমি মানে বিনয়ের সাথে বলছি, সুন্দর হতো। বাংলাদেশের একটা পতাকা পাশে থাকলে অনেক সুন্দর লাগতো, ভালো লাগতো। বাংলাদেশের ফ্ল্যাগ আসছে, অর্ডার করে রেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ওই ফ্ল্যাগটার পাশে যদি এটা থাকে তাহলে খুব ভালো লাগবে। আর যাই হোক, এই মুহূর্তে আমি আসলে ডিউটিতে ছিলাম, গত 3 দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কথা বলার সুযোগ হবে, কথা বলবো। আর যে দুঃখ বলবো, দুঃখ সবাই বলেছে, আমার আর দুঃখ বলার নাই। প্রবাসী মানে সবাই দুঃখ। থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমার কাস্টমার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইসমাইল হোসেন, থ্যাংক ইউ আকাশ মাল্লা, থ্যাংক ইউ তৌহিদুল ইসলাম রিপন, থ্যাংক ইউ এমডি সাকিব, আসসালামু আলাইকুম। আপনার মাইকটি মিউটেড। সরি টু স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে 3 দিন যাবত অপেক্ষা করছি আপনার সাথে একটু কথা বলবো। আপনার মাধ্যমে দেশ এবং বাংলাদেশে যারা বর্তমানে অবস্থানরত তাদেরকে ছোট্ট একটা বার্তা দেওয়ার জন্যই 3 দিনের অপেক্ষা, মনের কিছু জমানো আক্ষেপের কথা। জি। আমি 5 বছর হলো সৌদি আরবে আছি, আলহামদুলিল্লাহ। তো ছোট্ট জীবনের 5টি বছরের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা প্রবাসে আসি ভালো কিছু করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তবে যখন আমরা সেই হাসিটা ফুটাইতে পারি না, তখন আমাদের কাছে আমাদের জীবনের প্রত্যেকটা কাজই ব্যর্থ মনে হয়। এই জন্য অনেক প্রবাসী হতাশ হয়ে আত্মহত্যা করে, যেটা আমি বাস্তব অনেককে দেখেছি। কিংবা অনেকে নিজেদের জীবনটাকে তুচ্ছ মনে করে অনেক খারাপ হয়ে যায়, কিংবা ভালোর পথ থেকে তারা খারাপের দিকে অতিরিক্তভাবে চলে যায়। আমার পরিচিত অনেক মানুষ আছে যারা প্রবাসে আসছে 2 বছর হয়, 3 বছর হয়, আকামা নাই, কিছু নাই, তারা কাজ করতে পারছে না। এজন্য আকামা কেটে দেশে চলে যাচ্ছে। বিগত 2 দিন আগে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরাও দেশে চলে গেল। তো আমি 5 বছর হলো, আমি প্রথমে 2 বছর আমার আকামা ছিল, আজকে 3 বছর যাবত আমি অবহিত। আমার এই যে হাতের 2টি রগ ছিঁড়ে গেছে কাজ করতে গিয়ে, হালকা চোট লেগে আমি বর্তমানে আমার হাত খুবই অসুস্থ। কিন্তু আমার আকামা নাই, এই জন্য আমি ভালো কোনো একটা হসপিটালে চিকিৎসা নিতে পারতেছি না। সর্বোপরি আমরা আসি দালাল কিংবা আত্মীয় স্বজনের হাত ধরে, পায়ে ধরে। আমরা যদি আসার আগে এই বিষয়গুলো একটু চিন্তা করি, যে বিদেশ না গিয়ে যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আমরা বিদেশে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যদি সরকার আমাদের ভালো কোনো একটা কাজের সন্ধানের মতো একটা রাস্তা তৈরি করে দেয়, আমরা ইনভেস্ট করে আমাদেরটা আমরা
করলাম বা আমরা ইনভেস্ট করে আমাদের কাজটাকে আমরা চালিয়ে নিলাম। ওইরকম যদি কোনো একটা সিস্টেম কিংবা সিচুয়েশন সরকার তৈরি করে দেয়, আমার মনে হয় দেশে হাজারো যুবক তারা নিজেদের কর্মস্থান তারা দেশেই তৈরি করতে পারবে। তারা বিদেশে আসে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, অথচ এখানে আসে 1 মাস 2 মাস রুমে বসায় রাখে, তারপর 3 মাসের আকামা দেয়, যারা অনেকেই সিনিয়ররা বলে গেছেন। 3 মাস 4 মাসের আকামা পায়, তারপর হচ্ছে তাদের হুরুপ মেরে দেয়, খুরুজ মেরে দেয়, এক্সিট দিয়ে দেয়, তারা দেশে চলে যায়। অনেকে অনেকে অবৈধ হয়ে বাইরে কাজ করে তারপর জেল খেটে তারা বাড়িতে যায়। আর যারা জেল খেটে বাড়িতে যায় তারা হয়তো একবার যারা সৌদি আরবের জেলে গেছে, জেল খেটে যারা বাড়িতে গেছে, আমার মনে হয় যে তারা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সেই সৌদি আরবের কথা বলবে না, অন্তত পক্ষে জেল খাটার করুণ দৃশ্যগুলো। আমার 5 বছর অনেক পরিচিত হয়েছে, অনেক মানুষ এইভাবে জেল খেটে তারপর দেশে গেছে, কারণ ফাইনাল এক্সিট দিতে তাদের 1000 টাকা প্রয়োজন হয়। তারা 1000 টাকা ইনকাম করেনি সৌদি আরবে, তারা কিভাবে ফাইনাল এক্সিট দিবে? তাদের আকামা না থাকলে অবশ্যই সৌদি গভর্নমেন্ট তাদেরকে হচ্ছে ধরে জেল খাটিয়ে তারপর তাদেরকে ফ্রিতে নিয়ে যায়, তারা অবশ্যই জেল খেটে যেতে বাধ্য। ওই দৃষ্টিকোণ থেকে তারা সুস্থ হয়ে যায় কিংবা তারা বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। তো সবকিছু মিলিয়ে যদি এই জায়গাগুলোতে বাংলাদেশ সরকার কোনো একটা সৌদি আরবের মধ্যে মানে হেল্প প্রতিষ্ঠান খুলতো, যে যারা আকামা নাই কিংবা যারা দীর্ঘদিন অবৈধ তারা দেশে যাইতে চাইলে সরকারি ভাবে তাদের কোনো হেল্প করা হবে, কিংবা তাদেরকে টিকিট বা তারা যেন জেল খেটে না যাওয়ার প্রয়োজন পড়ে, এই ধরনের যদি কোনো একটা সিস্টেম সরকার তৈরি করে, তাহলে হাজারো প্রবাসী অবৈধ যারা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা অনেক অনেক বেশি মন থেকে দোয়া করবে সরকারের জন্য। আপনার মাধ্যমে এইটুকু আমি বলতে চাই যে সরকার অন্তত পক্ষে যারা অবৈধ আছে প্রবাসী তাদের জন্য কিছু একটা করুক, তাদের জন্য ছোট পরিসরে হলেও কোনো একটা অবদান রাখুক, যাতে করে তারা বাড়িতে সুষ্ঠুভাবে গিয়ে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারে। এবং যারা প্রবাসী নতুন করে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বর্তমান সৌদি আরবে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আর যা কাজ আছে, আপনি একটা জায়গায় কাজ, আমি ব্যক্তিগতভাবে একটা জায়গায় কাজের কথা বলি, বলে ভাই 1500 টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে, 3000 টাকা দিতে হবে, কাফালা করে নিবে। এই যে প্রতারণা, 3000 টাকা দিয়ে নিবে, কাফালা করে নিবে, কিন্তু 3000 টাকা দেওয়ার পরেও 1 মাস 2 মাস কাজ করার পর টাকা দেয় না এবং কি কাফালা করেও নেয় না, বলে তোমার আকামা এক্সপায়ার আর নিব না। এই বলে তারা টাকাটা দালাল চক্র খেয়ে নেয়। যারা 3 লাখ 4 লাখ টাকার বাড়ি থেকে রেন্ট করে আসে বা হচ্ছে ধার নিয়ে আসে, তারপর আবার এখানে এসে 2000 3000 রিয়াল দিয়ে কাজ নেয়, তারপর আবার টাকা পায় না, ওই মানুষগুলো একটা পর্যায়ে ধীরে ধীরে আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। কারণ অভাব, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট একটা জিনিস হচ্ছে অভাব। অভাব জিনিসটা খুবই ভয়ঙ্কর। মানুষ অভাবে থাকার পরেও দালালরা আরো অভাবে ফেলে দেয় তাদেরকে। সুতরাং এই ধরনের প্রতারণা যেন যারা নতুন ভাইয়েরা আসছে বা আসতেছে দেশ থেকে, তারা যেন অন্ততপক্ষে এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে। আর আরেকটা বিষয় হলো, যারা দেশে আছেন আপনারা চেষ্টা করুন ছোট্ট পরিসরে, দেশে একটা চা দোকান দিয়ে একটা ছোট্ট পরিসরে বিজনেস করার চেষ্টা করুন। আশা করি আপনাদের এর চেয়ে ভালো কিছু করতে পারবেন বিদেশে না আসে। বর্তমান প্রবাসের যে অবস্থা, বিশেষ করে যারা সৌদি আরবে আসতে চান তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা বার্তা, ছোট্ট পরিসরে দেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজে দাঁড় করান, নিজের কাজ নিজে করুন, অন্য কারো গোলামি না করেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কথাটা বললাম আর কি। ধন্যবাদ জানাচ্ছি প্রিসিলা আপু আপনাকে, অনেক দিনের স্বপ্ন আপনাকে ছিল অনেক যে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ সো আপনাকে। মাচ। আপনি টেক কেয়ার করবেন। ইউ আর মোস্ট থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আম নিজামুদ্দিন আপনার ক্যামেরা অন না, রিয়াদ হোসেন আপনার ক্যামেরা অন না, এমডি শাফায়েত হোসেন আসসালামু আলাইকুম। হ্যালো, ওকে। শরীফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে কেমন ধন্যবাদ। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আমি ভালো আছি, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই। কোথা থেকে বলছেন আপনি? আমি বর্তমানে মক্কায় আছি। মক্কা একেবারে মসজিদে হারামের পাশে আছি আলহামদুলিল্লাহ। জি। আমি আসছি এই পর্যন্ত প্রায় রমজানের আগে আসছি, প্রায় 2.5 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমার ইকামা হয় নাই। আমাকে বলছিল 1 বছরে ইকামা দিবে, কিন্তু ইকামাটা তো এদিক থেকে আমি খুব একটা পেরেশানিতে আছি। আর এখনো পর্যন্ত আমার পার্মানেন্ট কোনো কাজ হয়নি। ধরেন কোথাও 1 মাস, কোথাও 15 দিন, কোথাও 25 দিন এইভাবে কাজ করতেছি। যেখানে আত্মীয়-স্বজন যেভাবে বলতেছে, ভালো কোনো কাজের অফার করতেছে, সেখানে যাচ্ছি। এভাবে কাজ করতেছি, এভাবে প্রবাস চলতেছে। তো আলহামদুলিল্লাহ প্রবাসের এই সময়টা
যদিও কষ্ট, প্রত্যেকটা মানুষ প্রবাসে আসার পরেই কষ্ট করে, স্বাভাবিক। এই 6 মাস বা 1 বছর প্রত্যেকটা প্রবাসীরই কষ্ট হয়, তারপরে তাদের একটা সফলতা আসে বা একটা ভালো সুযোগ বা ভালো একটা পথ তাদের খুলে যায় ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে দেয়। আর সৌদি যারা আসে তাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়ার বিষয় হচ্ছে যে তারা হজ্জে বাইতুল্লাহ মদিনা জিয়ারত করতে পারে। এটাই হচ্ছে সবার জন্য একটা অনেক বড় সুযোগ, যেটা অন্যান্য কান্ট্রিতে গেলে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি সৌদিতে আসি, একেবারে মসজিদে হারামের পাশে আছি। কিন্তু একটা আমাকে যেভাবে বলছে, যেভাবে নিয়ে আসছে, আমাদের সাথে যারা নিয়ে আসছে তাদের সাথে যে কমিটমেন্ট ছিল ওইভাবে তারা রক্ষা করে নাই। এটা শুধু আমার ক্ষেত্রে না, অধিকাংশ লোকের ক্ষেত্রে এমনটাই হচ্ছে। আর আমরা বা আমি এখানে যে জিনিসটা লক্ষ্য করলাম, অনেক প্রবাসী দেশে থাকা অবস্থায় একেবারে বেকার সময় কাটায়। আর সৌদিতে আসার পরে দেখা যায় 12 থেকে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। তো প্রবাসে আসার পরে যেই পরিমাণ ডিউটি করে বা যেই পরিমাণ তারা স্ট্রাগল করে, এটা যদি দেশের মধ্যে তারা করতো তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে প্রবাসে আসা লাগবে না। তারা দেশের মধ্যে ভালো একটা সুযোগ, ভালো একটা কর্মসংস্থান তৈরি করতে পারে। তো হিসাবে আমি আজকে লাইভ থেকে এটাই বলবো, যারা দেশ থেকে দেখতেছেন আমাদের আজকে এই লাইভ, আপনারা বিদেশে না আসার চিন্তা না করে দেশের মধ্যে ভালো কোনো একটা কিছু করেন, কি কোনো একটা ব্যবসা, ছোটখাটো একটা বিজনেস করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে। বর্তমান সৌদি আরব অনেক, আমার আশেপাশে অনেক ভাই ব্রাদারদের সাথে অনেক কথা হয় যারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, বা আমি নিজে অনেক কষ্টে আছি, যেটা মানুষকেও অনেক সময় বললে এখন দেখতেছি খুব একটা হেয় প্রতিপন্ন হচ্ছি। তার কারণে আলহামদুলিল্লাহ সবসময় যার সাথে কথা বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কোনো টেনশন করি না। প্রথম অবস্থায় আমার অনেক টেনশন হইতো, দেখা যেত যদি 10 ঘন্টা ঘুমানোর সময় পাইতাম আমার 4 ঘন্টাও ঘুম হইতো না। আমার 4 থেকে 5 ঘন্টা আমার টেনশনে রাত্রে বিছানায় সময় যেত। তো আলহামদুলিল্লাহ এখন খুব একটা টেনশন কম করি। আর সৌদিতে যারা আছে বা প্রবাসে যারা আছে সবাই প্রবাসে আসার জন্য স্বপ্ন নিয়ে আসে যে কখন বিদেশে যাবে, কখন বিদেশে যাবে। আর এখন বিদেশে আসার পরে দেখতেছি কখন দেশে যাবে, কখন দেশে যাবে, এমন একটা স্বপ্ন নিয়ে সবাই দিন কাটায়। এই হুম, হলো আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনাকে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। পারভেজ সরকার, থ্যাংক ইউ। শাকিব বিন শাফি, থ্যাংক ইউ আপনার সুন্দর কমেন্টের জন্য। আলামিন মিয়া, থ্যাংক ইউ। এমডি রায়হান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কি কেমন অবস্থা, ভালো আছেন? আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ডিউটিতে আপু, এই জন্য একটু সমস্যা হইতেছে। কথা বলতে পারবেন? জি জি, সমস্যা নাই। কি অবস্থা, ভালো আছেন? জি, ভালো। কোথা থেকে বলছেন এবং কি শেয়ার করতে চান আজকে? আপু আমি হচ্ছে যে বলতেছি জেদ্দা থেকে। তো জি। আসলে এভাবে কখনো কথা বলা হয় না, তার জন্য খুব নার্ভাস ফিল করতেছি, এরপরও বলতেছি। আপু বিদেশ আসলে সবাই আসে নিজের স্বপ্ন পূরণের জন্য। তো যখন আসে তখন মালুম হয় যে না, আসলে বিদেশটা কিরকম, বুঝছেন? তো আমার বড় হুম, ভাইয়া এখানে থাকে, সবাই থাকে। আসলে বুঝতাম না, দেশে থাকতে কিছুই বুঝতাম না, কোনো কিছুতে এক্সপিরিয়েন্স ছিল না। না পড়াশোনা যতটুকু করছি, তারপরে যখন ফ্যামিলিগত, আসলে একটা কথা কি, ফ্যামিলিগত যখন আপনার সবকিছু থাকে তখন আর পড়াশোনা করতে মনে হয় না, যে নিজের ইচ্ছা হয় না। এখন এখানে আসার পর বুঝছি কেন পড়াশোনা ছাড়া দিলাম জীবনে, কেন এগুলা সব ছাড়া দিলাম। আসলে খুব খারাপ লাগতেছে। আমার অলরেডি 2.5 বছর হয়ে গেছে এখানে। হুম, তো ফ্যামিলিগত কোনো প্যারা নাই, কিন্তু এরপরও নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছাড়া এখানে আসছি, কিন্তু খুব খারাপ লাগতেছে আপু, বুঝছেন? আসলে নিজের ফ্রেন্ড সার্কেল সবাই দেশে, আমি এখানে একা পড়ে আছি। সকালে যাই, সন্ধ্যাবেলা আসি, ডিউটি করি। এটা কোনো জীবনে মানেই হয় না আপু, বুঝছেন? তো এরপরও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে আপু আমি কখনো কথা বলি না, তো আমি খুব নার্ভাস ফিল করতেছি। ওকে, না আল্লাহ হাফেজ। হ্যাঁ, সমস্যা নেই। থ্যাংক ইউ আপনাকে জয়েন করার জন্য। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। আম আজকে ইন কেস যাদের সাথে কথা বলা হয় না, অবশ্যই
ফিউচার কি লাইভ স্ট্রিম করা হবে, এরকম কন্টিনিউয়াস লাইভ স্ট্রিম করা হবে। সো হোপফুলি ফিউচার একটা লাইভ স্ট্রিমে আপনার সাথে কথা হবে, ইফ আজকে কথা বলা না হয়। এমডি শাফায়েত হোসেন, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? আমি সৌদি আরব জেদ্দা থেকে বলছি। আচ্ছা, সবকিছু কেমন চলছে এই আপনার? ভালো নেই আপু, ভালো নেই। এখানে দেখা যাচ্ছে আপনার সৌদি আরব প্রবাসী কর্মী থেকে সৌদি প্রবাসী দালাল বেশি। এই আর কি অবস্থা আর কি এখানে। হুম যারা আমরা আসছি আপনার তথাকথিত ফ্রি ভিসায় যারা আমরা আসছি এখানে, ওদের তো কোনো কাজ নেই, এমনিতে সৌদি আরবে কোনো কাজ নেই, তারপর ওদের মাধ্যমে গেলে ওরা 500 রিয়াল 1000 রিয়াল ছাড়া কোনো কাজ নেই। আর কাজ হয় আপনার 3 মাস 4 মাসের জন্য, 3 মাস 4 মাসের জন্য কাজ হয় আর কি, এছাড়া কোনো কাজ নাই। আর সব জায়গায় দালাল, হয়তো অনেকেই বেতন পায় না, স্যালারি পায় না, নানা সমস্যা নিয়ে ভর্তি। আসলে মেন সমস্যা হলো আপু আমাদের পাকিস্তান বা ইন্ডিয়া থেকে যারা আছে ওদের টাকা লাগে কম, তারপর ওরা অনেক এই 30 বছরের উপর যারা ওরা আসে আর কি বেশি সৌদি আরবে কর্ম করে, ওদের কোনো সমস্যা হয় না। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা এসএসসি বা ইন্টার পাস করে আসে, তাদের কাজের বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে না, কোনো টেকনিশিয়ান কোনো শিক্ষা থাকে না, এই কারণে তাদের সমস্যাটা হয় বেশি আর কি। এই জন্য এখানে দালাল বেশি, তাদের কাজের সমস্যা অনেক, এটাই বড় সমস্যা। আর ম্যাডাম বাংলাদেশের পাসপোর্ট থেকে সৌদি আরবের ইকামা পর্যন্ত সব জায়গায় দালাল। আমি আমার পাসপোর্ট করছি, আমার পাসপোর্ট একটু সমস্যা ছিল, সার্টিফিকেটের সাথে মিল ছিল না, এনআইডি কার্ডের সাথে মিল ছিল না। পাসপোর্ট করছি, আমি ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছি, ওখানে তারা বলছে পাসপোর্ট আমার হবে না, বলছে টাকা লাগবে, এক কথায় বলছে টাকা টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। পরে আমি জিজ্ঞেস করলাম যে টাকা দিলে হবে, টাকা ছাড়া কেন হবে না? তারা এই সম্পর্কে আমাকে কোনো উত্তর দেয় নাই। তারপরে আমি শেরপুর থেকে 5,000 টাকার পাসপোর্ট আমি 40,000 টাকা দিয়ে করিয়ে আনছি। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আমার পুলিশকে অ্যারেঞ্জ করছি 2 বার, প্রথম একবার জমা দিয়েছি, তারা ভুল করছে আমার নামের মধ্যে, তারপর আবার করছি, তারপর তারা সঠিক দিয়েছে, এখানে আমার 3,000 টাকা জরিমানা লাগছে। তারপরে আসলাম ম্যাডাম 5 লাখ টাকা 5.5 লাখ টাকার মতো আমার কাছে সৌদি আরবে আইসা আমি 1 বছর বসে আছিলাম। আমার এমন অবস্থা ছিল, আমি নিজ থেকে চাইছিলাম যে আমার নিজের কিডনি বিক্রি করে আমি আমার সুদে আসছিলাম আর কি, সুদে টাকা নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে আমার নিজের কিডনি বিক্রি করে আমি টাকা দিয়ে দিব। এমন পরিস্থিতি ছিল আমার, 1 বছর কোনো কাজ ছিল না। এই সৌদি আরবে প্রায় 9 থেকে 10 জায়গায় আমি ঘুরছি এই কাজের জন্য। আমার 1 থেকে 1.5 লাখ টাকা গেছে শুধু গাড়ি ভাড়াই এই সৌদি আরবে আসার পর। কোনো কাজ নেই, কোনো কিছু নেই, মানে কেউ মানে কেমন যেন মানুষগুলা মানুষ নেই, অমানুষের মতো। তারপর এক সময় ভাবছি যে আমি বাঙালি হিসাবে আমি গর্বিত না, আমি লজ্জিত বাঙালি হিসাবে। বাঙালি এত খারাপ আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তা আপনি এখানে দেখলে বা ওদের সাথে চলাচল করলে বুঝতে পারবেন বাঙালিদের কি অবস্থা, ওরা কত খারাপ, মানে ওরা মানুষকে মানুষই মনে করে না। আর আর একটা কথা বিশ্বাস করবেন না আপু, আমি মাত্র 1 ঘন্টা আগে আমি থানা থেকে আসছি, 1 ঘন্টা আগে আমি থানা থেকে আসছি। আমি রুমে শুয়ে রয়েছি, নাইট ডিউটি করি তো, রুমে শুয়েছিলাম, আমরা 4 জন ছিলাম একটি রুমে। এদিকে সিআইডি এসে আমাকে থানায় নিয়ে গেছে। কেন? থানায় নিয়ে গেছে, আমার কফিল হয়েছে এক জায়গার, আমার কফিল হয়েছে আল কাসিম, আর আমি থাকি জেদ্দা, এই কারণে নিয়ে গেছে। তারপর থানা থেকে আসলাম মাত্র, এসে আপনার লাইভে জয়েন হলাম। এই হচ্ছে পরিস্থিতি, কেউ ভালো নেই, কোনো কাজ নেই, প্রপার্টি কেউ ভালো নেই। হয়তো বা দেশের মানুষ এগুলো বুঝে না, দেশ থেকে মানুষ আসে তারা বুঝে না দেশের কি অবস্থা। আসলে দেশে তো আর হাহাকার নেই, হাহাকার হচ্ছে যারা প্রবাসে কাজ করে তাদের মধ্যে। দেশে তো মাস শেষে টাকা যায়, এতে তারা কোনো চিন্তা করে না, কোনো ভাবনা করে না, কিন্তু সমস্যা হয়েছে আমাদের। এই হচ্ছে পরিস্থিতি সৌদি আরবের। মানে কাজের জন্য এক কথাই সৌদি আরব না, কোনো কোম্পানি কাজের জন্য। আর বেতন কি বলবো, 5 লাখ 6 লাখ টাকা টাকা খরচ করে এসে 600 টাকা 800 টাকা বেতন প্রায় প্রত্যেক প্রবাসী, আপনি জিজ্ঞেস করেন। এই হলো পরিস্থিতি। আর কাজের কোনো নিশ্চয়তা নাই, আজকে হয়তো এখানে কাজ করছেন বা কালকে বের করে দিতে পারে। আমাদের মেন সমস্যা আমরা টেকনিশিয়ান না, আমরা বাঙালিরা টেকনিশিয়ান না, আর আমাদের বয়স কম, আমরা কম বয়সে সৌদি আরব চলে আসি বা বিদেশে যাই, অন্যান্য রাষ্ট্রে যাই। এই হচ্ছে আমাদের মেন সমস্যা। এই হচ্ছে আর দুর্নীতির কথা কি বলবো, এটা তো আপনারা জানেনই ভালোভাবে, দুর্নীতির কি অবস্থা বাংলাদেশে। মানুষ যে 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 দিক দিয়ে পারছে ওই দিক দিয়ে টাকা মেরে খাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। সরকারের দোষ দিলে কি হবে? সরকারের দোষ দিলে কিছু হবে না, দোষ হচ্ছে আমাদের জনগণ। জনগণ হলো সকল ক্ষমতার উৎস। জনগণ যদি চাই সবকিছু হবে, কিন্তু আসলে কি বলবো, কিছু বলার নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্য।
থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনি। রবিউল আলম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাকে সুযোগ দেওয়ার জন্য সর্বশেষ মনে হয় আজকে, আমি জানি না, যাই হোক অনেক খুশি হলাম। আপনি জানেন এর আগেও আমি আপনার সাথে যুক্ত হয়েছিলাম অনেক আগে। জি। আজকে ভালো লাগলো, অনেকের কথা শুনলাম। তো আমি একজন প্রবাসী লিডার হিসেবে আমি, আপনি হয়তো জানেন কিনা, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি সৌদি আরবে থাকি 32 বছর। আমার আজকে 32 বছর। তো আমি কখনো যদি সুযোগ পাই, আপনি যদি আমাকে সুযোগ দেন, এককভাবে এই 32 বছরের অভিজ্ঞতা কিছু শেয়ার করবো আর কি, যদি কখনো সুযোগ দেন, এবং কিছু কথা সরকারকে যাতে তুলে ধরতে পারেন। আর সাথে যদি একজন সাংবাদিক থাকে তাহলে আরো ভালো হয়। তাহলে যেমন আমার কথাগুলি, এই 32 বছরে যে আমার অভিজ্ঞতাগুলি, হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়া গুলি, এগুলি আমার রক্তে মিশে গেছে। আমাদের প্রবাসীরা কি চায়, আমাদের সৌদি প্রবাসীরা বিশেষ, হ্যাঁ। তো এই জন্য আমার অনুরোধ থেকে, যদি আপনি আমাকে কখনো একটু এককভাবে সুযোগ করে দেন, এবং সাথে কোনো একজন সাংবাদিক থাকে, মিরাজ হোসেন গাজী ভাই যদি থাকে, তো আরো ভালো হয়। এবং একজন লোক থাকলে তাহলে আমি অনেক কিছু তুলে ধরতে পারবো, এবং কিছু ফর্মুলাও আমাদের সরকারকে দিতে পারবো, আমাদের এই এম্বাসি গুলিকে দিক নির্দেশনা। ওনারা তো আমাদের পরামর্শ নেয় না, আমরা যারা প্রবাসে আছি আমাদের কাছ থেকে যদি ওনারা পরামর্শ নিত, আমাদের 64টা জেলা, প্রত্যেকটা কান্ট্রিতে যদি 64টা জেলার থেকে একজন করে লোক নিয়ে যদি একটা কমিটি করে আমাদের পরামর্শ নিত, রেমিটেন্সের দুরবস্থা হইতো না, দালালের দুরবস্থা হইতো না, এবং হুন্ডির দুরবস্থা হইতো না, হুন্ডির এই অবস্থা হইতো না। তো আমাদের তো পরামর্শ নিবে না, আমরা তো একজন ওই কামলা, তো আমাদের কামলাদের তো আমাদের পরামর্শ তারা নিবে না, তারা পরামর্শ নিবে দুর্নীতিবাজদের পরামর্শ নিবে, হ্যাঁ, কিভাবে তারা লুটে পুটে খাইতে পারে। তো আমি অনুরোধ জানাবো আজকে আপনার মাধ্যমে, যে সরকার যদি, দূতাবাসগুলি, সরকার যদি উদ্যোগ নেয়, আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে 64টা জেলার 64 জন লোক নিয়ে যদি একটা কমিটি করে, যে এই প্রবাসী আইন শৃঙ্খলা বাহিনী বলেন, যে একটা যেটা অফিস হিসাবের অফিসে হয় প্রতি মাসে, যে বাংলাদেশে যে একটা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা কমিটি, এরকম যদি প্রতি মাসে দূতাবাসগুলি আমাদের একটা 64 জেলার লোক নিয়ে একটা কমিটি করে যদি একটা মিটিং করতো, সমস্ত সমস্যাগুলি তুলে ধরতাম আমরা, এবং এগুলি সমাধান হইতো, রেমিটেন্সের অগ্রগতি হইতো, এবং প্রবাসীদের সমস্যা, এই যে দালাল, এগুলির চিহ্ন থাকতো না। কারণ প্রত্যেকটা জেলার থেকে সে চিনে যে তার জেলার এই হুন্ডিবাজ কে, দালাল কে, এবং প্রত্যেকে জানা আছে, তাই না? তো এরকম যদি আর যাই হোক, অনেক কথাই বলার আছে, আজকে আপনার সময় কম, আমি দেখছি মেসেজটা। তো আমার কথা হলো, এয়ারপোর্টের সমস্যাগুলি এখন সমাধান হয় নাই, এয়ারপোর্টে এখন ঝামেলা করে, হ্যাঁ, প্রবাসীদের সম্মান দেয় না। তো এইবার আমিও এই যে গত মাসে আমার সাথে একটা সমস্যা হয়েছে, তো যাই হোক, পরবর্তীতে ওনারা সরি বলছে। তো আমি সঠিক ছিলাম, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করাতে তো ওনারা, যাই হোক, এমন সমস্যাগুলি সাধারণ যাদের হয় তারা কি করবে। তো এই জন্য এয়ারপোর্টের সমাধানটা করতে হবে, এয়ারপোর্টে যাতে সম্মান দেয় আমাদের। এবং দ্বিতীয়ত, এই যে রেমিটেন্স যে পাঠাবে, ব্যাংকে যদি একটা আলাদা আলাদা একটা বুথ করে দেয় না, আমাদের প্রবাসীদের জন্য আলাদা একটা বুথ থাকে, যে প্রবাসীরা সিরিয়াল আসবে না, প্রবাসীরা ওয়াইফরা, স্ত্রীরা, ছেলে মেয়েরা, তারা একটা আলাদা ডেস্ক থাকবে, ওই ডেস্কে গিয়ে তারা টাকাটা তুলবে, তাহলে কিন্তু রেমিটেন্সের অগ্রগতি বেড়ে যায়। হ্যাঁ, তারপরে দেখেন রেটটা নিয়ে, এই যে এয়ারপোর্টে ব্যাংকগুলি সিন্ডিকেট। এয়ারপোর্টে যে আমার কাছে টাকা নেই, আমি যে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসবো বা কুমিল্লা যাবো, আমার তো 500 টাকা ভাঙাতে হবে, 500 রিয়াল বা 100 রিয়াল আমি ভাঙাবো। ওরা সিন্ডিকেট, যেখানে বাইরে ব্যাংকিং রেট আছে আপনার 30 টাকা এক্সাম্পল, ওনারা 28 টাকা, 8 না, 28 টাকা 50 পয়সা ওনারা সিন্ডিকেট করে বসে রয়েছে প্রত্যেকটা ব্যাংক এয়ারপোর্টের ভিতরে। তো আমি যে 500 রিয়াল ভাঙাবো, ওখানে আমি 500 রিয়াল ভাঙাইলে আমি কতগুলি টাকা কম, 1,500 টাকা কম, 1,500 টাকা করে যদি কম হয়, তো কতগুলি টাকা। তো এই সিন্ডিকেট করে আপনি যার কাছে যাবেন একই রেট, কিন্তু বাইরে 1 টাকা 1.5 টাকা বেশি, ব্যাংকেই 1 টাকা 1.5 টাকা বেশি। এই দুর্নীতিগুলি যে এখন এয়ারপোর্টের ভিতরে ব্যাংকগুলি সিন্ডিকেট হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। হ্যাঁ, এই কথাগুলি আপনি একটু তুলে ধরবেন মাঝে মধ্যে, এবং আমাদের একটু সুযোগ করে দিবেন, যাতে আমাদের
সৌদি প্রবাসীদের বিশেষ করে নির্যাতিত বেশি মালয়েশিয়াতে, দুবাইতে। তো আমাদের একটু সুযোগটা বেশি দিবেন, বিশেষ করে এই সৌদি আরবের অসহায় প্রবাসীদের কথাগুলো একটু তুলে ধরলে সরকার হয়তো বুঝতে পারবে জিনিসটা। তো আমি দূতাবাসকে আহ্বান জানাবো এবং জানাবো যাতে আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে 64 জেলার লোক নিয়ে একটা কমিটি করে আমাদের সাথে প্রতি মাসে যাতে বৈশাখ পরামর্শ করে যে কিভাবে এই দালালের চক্র থেকে বাঁচতে পারে আমাদের প্রবাসীরা, এবং হুন্ডি চক্র থেকে বাঁচতে পারে, এবং বিভিন্ন যে সমস্যাগুলি আছে এগুলি থেকে যারা এই যে এখানে ওই মারামারি হানাহানি এগুলি চিহ্নিত করতে পারে এবং এগুলি সমাধান করতে পারে। তো যাই হোক, আমাকে একটু সুযোগ করে দিবেন সময় মতো। তো আমি অনুরোধ জানাইলাম, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবো। তো আমি আজকে আপনাকে সময় নষ্ট করলাম না, ধন্যবাদ। না না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট সেকশনে আছেন, যাদের সাথে এখনো কথা বলা হয়নি। আমি অবশ্যই এমন কন্টিনিউয়াস লাইভ স্ট্রিমস করবো, সো যাদের সাথে এখনো কথা বলা হয়নি, হোপফুলি ইন আ ফিউ উইকস বা ইন আ মান্থ or maybe sometime soon আপনার সাথে কথা বলা হবে। This is definitely not the last প্রবাসী live stream we're going to do. আমি জানি যে আমার রেগুলারলি স্কেজুলড লাইভ স্ট্রিম হচ্ছে রবিবারে, বাট কালকে লাইভ স্ট্রিম করা হবে না, কারণ ভেরি আর্লি শুরু হচ্ছে জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড। এটা হচ্ছে নিউ ইয়র্কের, ইফ আই এম নট মিস্টেকেন, প্রথম বাংলাদেশ ডে প্যারেড। তো অবভিয়াসলি ভেরি মনুমেন্টাল। আমাদের অনেকে প্রিয় অ্যাক্টর্স অ্যাক্ট্রেসেস থাকবেন present at the day parade. So hopefully আপনারা যারা নিউ ইয়র্কে আছেন, আপনার সাথে দেখা হবে কালকে। শুরু হবে 11টা বাজে এবং প্যারেডটা শেষ হবে 2টা-3টা বাজে, if I'm not mistaken. So আমি সেখানে থাকবো। আমি চেষ্টা করব মেবি, অবশ্যই কন্টেন্ট পোস্ট করা হবে, বাট যদি লাইভ করার সুযোগ থাকে at the parade, আমি অবশ্যই লাইভ করে আপনাদের সবাইকে দেখাবো যে নিউ ইয়র্কের প্রথম বাংলাদেশ ডে প্যারেড কেমন যাচ্ছে। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভ স্ট্রিমটি জয়েন করার জন্য, এবং যাদের সাথে এখনো কথা বলা হয়নি, হোপফুলি নেক্সট টাইম আপনাদের সাথে কথা বলা হবে। এবং যারা আসলে স্টেজে এসেছেন এবং আপনাদের স্টোরিজ শেয়ার করেছেন, আপনাদেরকে স্পেশালি থ্যাংক ইউ। সো ভেরি ভেরি সুন নেক্সট উইক আপনার সাথে আবার দেখা হবে, বাট আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।